আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আমাদের সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে লিখে রেখেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলবো। এটি বাংলাদেশে যত প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, প্রাইমারি বলেন, বিসিএস বলেন, শিক্ষক নিবন্ধন কিংবা অ্যাডমিশন, যে ধরনের পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি টপিকস। শুধু এটি লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিকস সেটি নয়, এই বিষয়টি আমাদের ভাইবার জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষত যে কোনো সরকারি চাকরির ভাইবা সম্মুখীন হলে আমাদের এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে। আমাদের তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশ একমাত্র দেশ যারা দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল। তো আমরা সেই গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাস নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার আলোকে যে ধরনের তথ্য আমাদের প্রয়োজন সেইগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। একটু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা আপনারা জাস্ট এটুকু একটু কমেন্টস করে জানাবেন সবাই। ওকে, ধন্যবাদ সবাইকে, লিখছেন ক্লিয়ার আছে। তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু টপিকস লিখে রেখেছি। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের যে আলোচনা, সেই আলোচনাটা অনেক দীর্ঘ। আমরা যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেটুকু প্রয়োজন সেই আলোকে যে তথ্যগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন, আমরা সেগুলো এখানে লিখেছি এবং সেগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো সবার কাছে প্রথমে যে অনুরোধ সেটি হচ্ছে, আশা করি সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন এবং ক্লাস চলাকালীন সময়ে কোনরূপ কমেন্টসের রিপ্লাই দেওয়া সম্ভব হবে না। ক্লাসের শেষ মুহূর্তে আপনাদের জন্য একটি সেশন থাকবে। আপনারা সবাই কাগজ কলম নিয়ে নিশ্চয়ই ক্লাস করতে খাতা কলম নিয়ে বসেছেন। যার যে জায়গাটার প্রশ্ন থাকবে তিনি ছোট করে নোট করে রাখবেন। আমি ক্লাসে আমার আলোচনার শেষে সময় দিব, সেই সময়ে আপনারা প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা তখন দিব। তো ধারাবাহিকভাবে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেখেন আমি এখানে লিখেছি অসহযোগ আন্দোলন, প্রথম পতাকা উত্তোলন, স্বাধীনতার ইশতেহার, 7 মার্চের ভাষণ, অপারেশন সার্চ লাইট, স্বাধীনতার ঘোষণা, স্বাধীন বাংলা বেতার, মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধের রণকৌশল, সেক্টর ও সেক্টর কমান্ডারগণ, পক্ষ বিপক্ষের বিভিন্ন বাহিনী, আন্তর্জাতিক ভূমিকা, বিভিন্ন অপারেশন,
মুক্তিযুদ্ধে বিদেশিরাও কিন্তু অবদান রেখেছিলেন। বিদেশিদের অবদান, বীরত্ব সূচক খেতাব, বিজয় অর্জন এবং মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বাকি বিবিধ বিষয়াবলী। ওকে, যেহেতু আপনারা কমেন্টস করতেই থাকেন, কমেন্টসের দিকে চোখ আটকে যায়, এজন্য কমেন্ট সেকশনটা আমি আপাতত অফ করে রাখলাম। ক্লাসের লাস্ট সেশনে যে সময়টা দিব তখন আমি আপনাদেরকে কমেন্টস গুলো উত্তর দিব। এর ভেতরে যদি কোনো সময় ক্লাসে নেটওয়ার্ক জনিত বা অন্য কোনো কারণে ইন্টারাপশন হয়, যদিও আমি আর একটা সামনে ল্যাপটপ রয়েছে সেখানে ক্লাস দেখছি, আমি নিজেও বুঝতে পারবো, তো ইন্টারাপশনটা যদি আমার কারণে হয় আপনারা কাইন্ডলি একটু এলটন বেন স্যারকে নক দিবেন, উনি আমাকে ফোনে কল করবেন, সমস্যা নাই। আর যদি আপনার নেট জনিত কোনো কারণে সমস্যা থাকে, স্লো হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা কাইন্ডলি কমেন্টস সেকশনে এসে অন্যদের দৃষ্টি আকর্ষণ না করে, ঝামেলা সৃষ্টি না করে আপনি ক্লাসটা কন্টিনিউ করবেন এবং পরবর্তীতে ক্লাসটা যেহেতু ভিডিও সেভ থাকবে আপনি এটা দেখে নিতে পারবেন। চলুন আমরা আলোচনা শুরু করি। আলোচনার শুরুতে আমরা এই মুক্তিযুদ্ধের প্রাথমিক কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটি হচ্ছে যেখান থেকে আসলে কথা বলাটা শুরু প্রয়োজন, সেটি হচ্ছে 6 দফা, যেটির প্রেক্ষাপট থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত এগিয়েছিল। 1966 সালে বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। এই 6 দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বলা হয়। 6 দফাতে বঙ্গবন্ধু প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলেছিলেন এবং পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ক্ষমতা নিয়ে তিনি সেখানে আলোচনা করেছিলেন, দাবি জানিয়েছিলেন। 6 দফার প্রেক্ষিতে বঙ্গবন্ধুকে দমন করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা নামে একটি মামলা দায়ের করা হয়। বলা হয় বঙ্গবন্ধু তিনি ত্রিপুরার রাজধানী আগরতলা, সেখানে গিয়ে ভারতীয় হাই কমিশনের সাথে দেখা করেছেন। দেখা করে তিনি ভারতকে স্বাধীন করে ফেলার একটা ভারতের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে স্বাধীন করে ফেলার একটা ষড়যন্ত্র করছেন এবং এই লক্ষ্যে বেশ কিছু তারা এভিডেন্স সংগ্রহ করে এবং সেই এভিডেন্স গুলো ছিল এই আগরতলা ষড়যন্ত্র মামলার যে সমস্ত আসামি ছিল তার ভেতর একজন ছিলেন স্টুয়ার্ট মুজিবুর রহমান, তার লেখা একটা চিঠি। তারপরে আগরতলা ষড়যন্ত্রের মামলার আসামি ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন, সেই মোয়াজ্জেম হোসেনের কিছু ব্যক্তিগত তথ্য এবং ডিসির কাছে লেখা, ফরিদপুরের ডিসির কাছে লেখা একটি চিঠি এবং ডায়েরি। এইগুলোতে তারা দেখিয়েছিলেন যে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে মোটামুটি বেশ একটা ছোটখাটো বাহিনীও অলরেডি গঠন করে ফেলেছে এবং তিনি অর্থ সংগ্রহ করে ফেলেছিলেন। যদিও বিষয়টি কিছুটা বিতর্কের ভেতরে আছে যে আসলে এই প্রসেসটা কতটুকু সত্য ছিল মিথ্যা ছিল, কিন্তু পাকিস্তানের এই মামলা দেওয়ার উদ্দেশ্যটা ছিল ভিন্নধর্মী। তারা কি চেয়েছিল, এই মামলায় একটি প্রহসনমূলক বিচারের মাধ্যমে বঙ্গবন্ধুকে দ্রুততম রায় কার্যকর করে ফাঁসি দেওয়া। তারা এই বিচার করার জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করে এবং পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি এস এ রহমান তাকে ট্রাইব্যুনালের প্রধান করে মামলা পরিচালনা শুরু করে। এই সময় বঙ্গবন্ধুর পক্ষে ব্রিটেনের রানীর আইন উপদেষ্টা টমাস উইলিয়াম তিনি আসেন এবং বঙ্গবন্ধুর পক্ষে এই আগরতলা ষড়যন্ত্র মামলাকে চ্যালেঞ্জ করে একটি রিট করেন। এই মামলা চলাকালীন সময়ে পূর্ব পাকিস্তান তথা পূর্ববঙ্গ তথা বাংলাদেশে একটি বিশেষ গণজোয়ার সৃষ্টি হয়, গণ আন্দোলনের সৃষ্টি হয়, যেখানে সাধারণ জনতা, ছাত্র জনতা সম্মিলিতভাবে একটি আন্দোলন সূচনা করেন, যে আন্দোলনটির নাম ছিল গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থান প্রাককালে 20 জানুয়ারি আসাদ নামক একজন ব্যক্তি শহীদ হন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। আমরা 20 জানুয়ারি যে আসাদ দিবস পালন করি সেটি এই শহীদ আসাদের কারণে পালন করে থাকি। কিন্তু পরদিন এই আসাদের রক্তমাখা শার্ট নিয়ে ছাত্র জনতা মিছিল বের করে, লাঠিতে সেই রক্তমাখা শার্ট বাঁধিয়ে রেখে সামনে উঁচু করে। এটি দেখে তৎকালীন সময়ে শামসুর রহমান কবি একজন, তিনি কবিতা লিখেছিলেন আসাদের শার্ট। এরপর 24 জানুয়ারি গণঅভ্যুত্থান প্রাককালে আরো অনেক বড় গণহত্যা সংঘটিত হয়। এই গণহত্যা সংঘটিত হলে 24 জানুয়ারিকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা হয় পরবর্তীতে, এবং গণঅভ্যুত্থানের ফলে 22 ফেব্রুয়ারি 1969 এই দিন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধুকে অব্যাহতি প্রদান করা হয়। এই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শামসুজ্জোহা নিহত হন এবং ধরা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ বুদ্ধিজীবী হচ্ছেন এই অধ্যাপক শামসুজ্জোহা। তাহলে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম বুদ্ধিজীবী হচ্ছেন শামসুজ্জোহা। 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার পরে 23 ফেব্রুয়ারি 1969 এই সময়ে এই বঙ্গবন্ধুকে, এর আগে তিনি বঙ্গবন্ধু ছিলেন না, এক ছাত্র সভায় তোফায়েল আহমেদ কর্তৃক তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।
তো এই সময়টাতে একদিক দিয়ে যেমন বঙ্গবন্ধুর উত্থান ঘটলো, অর্থাৎ উত্থান আগে থেকেই ঘটেছে, কিন্তু আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে তিনি যেমন একদিক দিয়ে মুক্তি পেলেন, অপর দিক দিয়ে জনপ্রিয়তার একেবারে শীর্ষে থাকা থেকে একেবারে নিচু অবস্থানে চলে যাওয়ায় আইয়ুব খানের পতন ঘটে। 1969 সালের 25শে মার্চ পাকিস্তানে নতুন করে সামরিক জান্তা থেকে রাষ্ট্রপতির পদে আসীন হন এবং ক্ষমতায় আসেন ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান তিনি ক্ষমতায় এসে LFO, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা আইনগত কাঠামো অধ্যাদেশ, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, আইনগত কাঠামো অধ্যাদেশ জারি করেন। তো অনেক পরীক্ষায় এসেছে LFO এর ফুল মিনিং, আবার এটার বাংলায় এসেছে যে আইনগত কাঠামো অধ্যাদেশ কে জারি করেছিলেন। আইনগত কাঠামো অধ্যাদেশ জারি করেছিলেন ইয়াহিয়া খান। এই LFO জারি করে তিনি নির্বাচনের কথা বলেন যে এই দুই পাকিস্তান মিলে দুটি আলাদা নির্বাচন হবে, একটি উভয় জায়গার লোক উভয় জায়গায় ভোটে দাঁড়াবে, কেন্দ্রীয় বা জাতীয় পরিষদ নির্বাচন। যে জাতীয় পরিষদ নির্বাচনে যে সরকার গঠন করবে সেই সরকার 120 কার্য দিবসের ভেতরে পাকিস্তানের জন্য একটি শাসনতন্ত্র বা সংবিধান রচনা করবে। তো এই জাতীয় নির্বাচনে পশ্চিম পাকিস্তানে আসন ছিল 132টি, পূর্ব পাকিস্তানে আসন ছিল 162টি। তাহলে মোট 300টি আসন এবং সংরক্ষিত আসন ধরা হয়েছিল 13টি, যার ভেতরে 6টি ছিল পশ্চিম পাকিস্তানে, 7টি ছিল পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে। এই নির্বাচনে এই পাশে 132টি আসনটির ভেতরে 83টি আসন লাভ করে জুলফিকার আলীর ভুট্টোর রাজনৈতিক দল। এখানে 8টি আসনে বঙ্গবন্ধু প্রার্থী দিয়েছিলেন আওয়ামী লীগ থেকে, কোনো আসনেই আমরা জয়লাভ করতে পারিনি। কিন্তু এই পাশের আসনগুলো থেকে 160টি আসনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিজয় লাভ করে। 2টি আসনে আমরা বিজয় লাভে ব্যর্থ হই। তার ভেতরে একটি আসন ছিল হচ্ছে পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায়, আরেকটি আসন ছিল সেই 52 ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন, তিনি পরবর্তীতে নিজের স্বতন্ত্র দল গঠন করেন PDB বা পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, সেই দলের প্রধান। এই 2টি আসনে অন্যরা জয়লাভ করে। ক্ষমতায় যাওয়ার জন্য 151টি আসনে জয়লাভের প্রয়োজন ছিল, সেখানে আমরা পেয়েছিলাম 160টি, এবং এই 60টি আসন পাওয়ার কারণে সংরক্ষিত 7টি আসন আমাদেরকে প্রদান করা হয়, 167টি আসন। এই নির্বাচনে ভোট ব্যবস্থা ছিল এক ব্যক্তি এক ভোট, মানে প্রত্যেক ব্যক্তি একটি ভোট দিতে পারবে এবং ভোটার সংখ্যার ভিত্তিতে আসন নির্ধারণ করা হয়, যার কারণে আয়তনে ছোট হলেও জনসংখ্যা বেশি থাকার কারণে এই পূর্ব পাকিস্তানের নির্বাচনের আসন ছিল কিন্তু বেশি। পাকিস্তানিদের চিন্তা ছিল, যেহেতু পাকিস্তান সবসময় মুসলিম পন্থী একটা ব্যাপার নিয়ে কাজ করত, এই পাশের আসনগুলো তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং প্রায় নিরঙ্কুশ বা সব সংখ্যাগরিষ্ঠতা পাবে, সব আসন পাবে, আর এই পাশের আসনগুলো ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই সময়ে এই অংশে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের ভেতরে একদিকে মাওলানা ভাসানী, তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেছিলেন, তার জনপ্রিয়তা ছিল তুমুল, এবং আর একদিকে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা চিন্তা করেছিল যে এই আসনগুলো দুইজনের ভেতরে ভাগ হয়ে যাবে, কিন্তু মাওলানা ভাসানী নির্বাচনে অংশগ্রহণ করেননি, ফলে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তো এই সংখ্যাগরিষ্ঠতা লাভ করার ফলেই যেহেতু আওয়ামী লীগকে ক্ষমতা দিতে হবে এবং আওয়ামী লীগ সেই 120 দিনের ভেতরে টোটাল পাকিস্তানের জন্য একটি সংবিধান রচনা করবে, এটি পাকিস্তান তাদের নিজেদের জন্য অপমানজনক হিসেবে মনে করলো এবং তাদের ভাষায় ছিল, তাদের ভাষায় এটি ছিল বাঙালিরা বা পূর্ব পাকিস্তানের লোকজন ছিল দ্বিতীয় শ্রেণীর জনগণ, পাকিস্তানের প্রথম শ্রেণীর জনগণ ছিল পশ্চিম পাকিস্তানের জনগণ, আর এই পূর্ব পাকিস্তানের লোকজন ছিল দ্বিতীয় শ্রেণীর জনগণ। তো দ্বিতীয় শ্রেণীর জনগণ পাকিস্তানের জন্য সংবিধান লিখবে, এটা তাদের জন্য অপমানজনক, এই জন্য তারা নানা রকম তালবাহানা শুরু করে। এবং এই যে 83টি আসন যারা জয়লাভ করেছিল, সেই জুলফিকার আলী ভুট্টোর রাজনৈতিক দলের নাম ছিল PPP, পাকিস্তান পিপলস পার্টি। এই জুলফিকার আলী ভুট্টো 83টি আসন পেয়ে তিনি ভাব এমন নিতেন যে তিনিই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী, তিনি কখনোই বিরোধী দলীয় আসনে বসতে চাইতেন না, এবং তিনি বঙ্গবন্ধুকে এই প্রস্তাবও দিয়েছিলেন, বলেছিলেন মুজিব আসো, উধার সে তুম ইধার সে হাম, অর্থাৎ ওই পাশে তুমি প্রধানমন্ত্রী আর এই পাশে আমি প্রধানমন্ত্রী, এক দেশ দুই প্রধানমন্ত্রী, এইভাবে আমরা সরকার গঠন করি। সেই অগণতান্ত্রিক প্রস্তাব বঙ্গবন্ধু মেনে নেননি এবং দফায় দফায় ইয়াহিয়া খানের সাথে বঙ্গবন্ধুর আলাপ আলোচনা চলতে থাকে। এই আলাপ আলোচনা চলাকালে যখন কোনো আলোচনা ফলপ্রসূ হচ্ছিল না এবং এই যে গণপরিষদের অধিবেশন আহ্বান করার কথা ছিল জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে, সেটাও যখন তিনি 3 মার্চ তারিখে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিলেন, তখন বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেন। আমরা চলে যাব
আমাদের এই আলোচনার পয়েন্ট অফ অর্ডারে এক একটা করে। তাহলে প্রথমে আমরা লিখি অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলন সূচনা হয়েছিল 2 মার্চ 1971 এবং এটি বলবৎ ছিল 25 মার্চ 1971 পর্যন্ত। যেহেতু 25 মার্চ দিবাগত রাত 12টার পরে আমরা স্বাধীনতার ঘোষণা দিই, তাহলে আগের সমস্ত আন্দোলন বাদ এরপরে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছিলাম এবং সেই স্বাধীনতার অর্জনের জন্য আমরা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। তাহলে অসহযোগ আন্দোলন কর্মসূচির বিস্তার ছিল 2 মার্চ থেকে 25শে মার্চ। এটি ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে অসহযোগ আন্দোলনের প্রবক্তা যাকে বলা হয় তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। 1920 সালে তিনি এই আন্দোলনের সূচনা করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশদেরকে সকল প্রকার সহযোগিতা থেকে বিরত থেকে তাদেরকে বিতাড়িত করার যে প্রচেষ্টা, সেই আন্দোলনটাকে তিনি অসহযোগ আন্দোলন নাম দিয়েছিলেন। অর্থাৎ বিলেতি পণ্য বা ব্রিটিশ পণ্য বর্জন করা, ব্রিটিশ সরকারের অধীনে কোনো কাজ থেকে বিরত থাকা, এটি ছিল অসহযোগ আন্দোলনের মূল প্রবক্তা বা মূল ধারণা, যেটি মহাত্মা গান্ধী সূচনা করেছিলেন 1920 সালে। পরবর্তীতে 1971 সালের 2 মার্চ বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। তাহলে বঙ্গবন্ধু, প্রশ্ন হতে পারে অসহযোগ আন্দোলন কর্মসূচি কে ঘোষণা করেছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই অসহযোগ আন্দোলন কর্মসূচি কবে থেকে কবে চালু ছিল? 2 মার্চ থেকে 25 মার্চ। এই অসহযোগ আন্দোলন কর্মসূচি থাকাকালীন সময়ে 2 মার্চ তারিখে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় এবং এই বাংলাদেশের প্রথম পতাকা যিনি উত্তোলন করেছিলেন তার নাম তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব। আসম আব্দুর রব। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কোথায় এই স্বাধীন বাংলাদেশের পতাকা পাওয়া গেল? হ্যাঁ, আমরা একটু খেয়াল করি। 1970 সালে বঙ্গবন্ধুকে একটি বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ছাত্রলীগ কর্তৃক এই কুচকাওয়াজ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। তো যে কোনো কুচকাওয়াজ অনুষ্ঠান বা অন্য অনুষ্ঠানে যে বাহিনীরা প্রথমে প্রধান অতিথিকে প্যারেডের মাধ্যমে স্বাগত জানায়, তারা কিন্তু তাদের একটি নিজস্ব পতাকা বহন করে। এই প্রয়োজনীয়তা থেকে তারা একটি পতাকা তৈরির পরিকল্পনা করে। এই পতাকা তৈরির পরিকল্পনায় তারা প্রাথমিকভাবে পরিকল্পনা সেট করে যে সবুজ পতাকার বুকে একটি লাল বৃত্ত থাকবে আর এর মাঝখানে একটি বাংলাদেশের মানচিত্র থাকবে, এটাই হবে সেই পতাকা। এই পরিকল্পনা মাফিক তারা নিউ মার্কেটে যায় এবং তৎকালীন সময়ে নিউ পাক টেইলার্স নামক একটি দোকান থেকে এই পতাকার কাপড় কেনা হয়। নিউ পাক টেইলার্স থেকে কেনার পরে একজন বিহারি দর্জি জসিমউদ্দিন, তার কাছ থেকে এই পতাকাটা সেলাই করা হয়, কিন্তু ওই বিহারি দর্জির পক্ষে এই মাঝখানে মানচিত্র সেলাই করে দেওয়ার সম্ভব ছিল না। ফলে এটি নিয়ে যাওয়া হয় বুয়েটে। তৎকালীন বুয়েটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন হাসানুল হক ইনু। হাসানুল হক ইনু এই বুয়েটের আরো একজন ছাত্র এনামুল হকের সহযোগিতায় বেশ কিছু মানচিত্র এই বাংলাদেশের স্কেচ তৈরি করে দেন। সেই স্কেচ অনুযায়ী হলুদ কাপড় দিয়ে কেটে মানচিত্র মাঝখানে বসিয়েছিলেন একজন ছাত্র নেতা, যার নাম শিব নারায়ণ দাস। কি বললাম? শিব নারায়ণ দাস। এই শিবনারায়ণ দাসকেই বলা হয় বাংলাদেশের পতাকার প্রথম ডিজাইনার। তাহলে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব। এটি উত্তোলন করা হয়েছিল 2 মার্চ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এবং এই পতাকা তৈরি করেছিলেন, যিনি প্রথম ডিজাইন করেছিলেন, তার নাম শিবনারায়ণ দাস। স্বাধীন হওয়ার পরে মন্ত্রিসভার প্রথম বৈঠক যখন অনুষ্ঠিত হয়, সেই বৈঠকে এই পতাকাকে একটু পরিবর্তন করা হয় এবং এর মাঝখান থেকে মানচিত্রটা তুলে দেওয়া হয়। তুলে দেওয়ার পরে এর একটি মাপের অনুপাত দেওয়া হয় 10:6:2। অর্থাৎ যদি দৈর্ঘ্য হয় 10, প্রস্থ হবে 6 এবং এই মাঝখানে ব্যাসার্ধ, এই যে বৃত্ত, তার ব্যাসার্ধ হবে 2। এই নতুন রূপরেখায় দাঁড় করানোর পরে যে পতাকাটি নতুন ভাবে যিনি ডিজাইন দিয়েছিলেন তার নাম কামরুল হাসান। তার নাম কামরুল হাসান, যিনি পটুয়া কামরুল হাসান নামে পরিচিত ছিলেন। তার বিখ্যাত একটি চিত্র 3 কন্যা, আর রাজনৈতিক একটি বিখ্যাত চিত্র আছে তার, সেই চিত্রটির নাম হচ্ছে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। অর্থাৎ তিনি হুসাইন মোহাম্মদ এরশাদের, ভাই আমি ক্লাসে, লাইভ ক্লাসে রেখে দেন, আমি কালকে নিবানে, আমার ক্লাস শেষ হতে 1.5 ঘন্টা লাগে। তাহলে পটুয়া কামরুল হাসান, এই কামরুল হাসানকে বলা হয়েছিল, তিনি যখন হসপিটালে মৃত্যু শয্যায় একটি চিত্র এঁকে দেওয়ার জন্য তিনি এঁকেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদকে ব্যঙ্গ করে এবং সেই চিত্র শিরোনাম দিয়েছিলেন দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। অবশ্য তার কিছুক্ষণ পরেই তিনি
মারা যান। তাহলে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন হয়েছিল 2রা মার্চ, এবং এই পতাকা মানে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন হয়েছিল 2রা মার্চ। উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব। এই পতাকার প্রথম ডিজাইনার শিবনারায়ণ দাস। যদি কোথাও প্রথম কথা উল্লেখ না থাকে বা শুধু বর্তমান কথা বলা থাকে, তাহলে ডিজাইনার হবেন কামরুল হাসান। এখন 3 মার্চ তারিখে আমরা আমাদের জাতীয় সঙ্গীতের সূচনা করেছিলাম। এই পতাকা জাতীয় সঙ্গীতের সাথে প্রথম উত্তোলন করা হয় 3 মার্চ 1971 তারিখে, এবং বঙ্গবন্ধু তার ধানমন্ডির বাসভবনে এই পতাকা উত্তোলন করেছিলেন 23 মার্চ 1971 তারিখে। আর দেশের বাইরে সর্বপ্রথম এই পতাকা উত্তোলন করা হয় 18 এপ্রিল 1971 তারিখে। কিভাবে? যখন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে, পূর্ব পাকিস্তান, তখন পাকিস্তানের যে হাই কমিশন অফিস ছিল কলকাতায়, সেই হাই কমিশনের অফিসের সিএসপি কর্মকর্তা এম হোসেন আলী তিনি তার অধীনস্থ কর্মচারীদেরকে নিয়ে বাংলাদেশের পক্ষে যোগদান করেন, এবং 18 এপ্রিল তারিখে কলকাতাস্থ হাই কমিশনে সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তাহলে 2 মার্চ প্রথম উত্তোলন হয়, 3 মার্চ জাতীয় সঙ্গীতের সাথে, 23 মার্চ বঙ্গবন্ধুর বাসভবনে, এবং 18 এপ্রিল প্রথম বৈদেশে বা বিদেশি কোনো মিশনে পতাকা উত্তোলন করা হয়েছিল। মুছে দিলাম। আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকসে, স্বাধীনতার ইশতেহার। সাংস্কৃতিক এবং সামাজিক উন্নয়ন, সাম্য ব্যবস্থা এবং যাবতীয় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে স্বাধীনতা অর্জন, এই উদ্দেশ্য নিয়ে একটি ইশতেহার ঘোষণা করা হয় বা পাঠ করা হয় 3 মার্চ তারিখে। এই 3 মার্চ 1971 তারিখে এই স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছিল পল্টন ময়দানে। কোথায় পাঠ করা হয়েছিল? পল্টন ময়দানে। এবং এই ইশতেহারটা যিনি পাঠ করেছিলেন তার নাম শাহজাহান সিরাজ। কি নাম? শাহজাহান সিরাজ। তখন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ 4 ছাত্র নেতা, যাদেরকে 4 খলিফা বলা হতো, তারা ছিলেন ছাত্রলীগের সভাপতি এবং সম্পাদক নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, ডাকসু ভিপি এবং জিএস, আসম আব্দুর রব এবং আব্দুল কুদ্দুস মাখন। এই 4 জনকে একত্রে বলা হতো বঙ্গবন্ধুর 4 খলিফা। এরা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে, এবং তার পক্ষ থেকেই এই 3 মার্চ 1971 তারিখে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় পল্টন ময়দানে। এটি পাঠ করেছিলেন শাহজাহান সিরাজ। এই ইশতেহারে আমরা সোনার বাংলাকে, যেটি 1905 সালে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রেক্ষিতে, সেই সোনার বাংলা তিনি যেটি লিখেছিলেন বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল 25 লাইনের একটি কবিতা। সেই 25 লাইন থেকে প্রথম 10 লাইনকে আমরা জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দিয়েছিলাম 1971 সালের 3 মার্চ, এবং এই দিন সর্বপ্রথম জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে একই সময়ে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। তাহলে এই পতাকা উত্তোলনের পরে আসলো স্বাধীনতার ইশতেহার। এই স্বাধীনতার ইশতেহার পাঠ করার পর এই দিন আসম আব্দুর রব তিনি বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধিতে ভূষিত করেন। এখন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশের সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের 4 ক অনুচ্ছেদ প্রতিস্থাপিত হয়। এই 4 ক অনুচ্ছেদে বলা হচ্ছে, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন বাধ্যতামূলক। তাহলে এই জাতির পিতা কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে প্রশ্ন দুটো, যদি বলে জাতির পিতা বা জাতির জনক উপাধিতে কে ভূষিত করেছিলেন? আসম আব্দুর রব। আর সাংবিধানিকভাবে কোন অনুচ্ছেদের মাধ্যমে বঙ্গবন্ধুকে জাতির পিতার স্বীকৃতি দেওয়া হয়েছে? 4 ক অনুচ্ছেদে, এবং এই 4 ক অনুচ্ছেদটি প্রতিস্থাপিত হয়েছে 15তম সংশোধনীর মাধ্যমে। এরপর আসি আমরা 7 মার্চের ভাষণ। 7 মার্চ বর্তমানে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে পালন হয়। এই 7 মার্চের ভাষণ আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষণ। যে 7 মার্চের ভাষণ 1971 সালের 7 মার্চ রোজ রবিবার বিকাল 3:15 মতান্তরে 2:15, এই 2:45, 3:20 মতান্তরে 2:45 এই সময়ে বঙ্গবন্ধু ভাষণটি প্রদান করেছিলেন। কোথায় প্রদান করেছিলেন? সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান। কিন্তু তখন সোহরাওয়ার্দী উদ্যান সেটির নাম ছিল না, সেটির তৎকালীন নাম ছিল কি? রেসকোর্স ময়দান। রেসকোর্স ময়দান।
1971 সালের 7 মার্চ রোজ রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু লক্ষ লক্ষ জনতার সামনে বিশাল এক ভাষণ দেন। সেই ভাষণ আমাদের 7 মার্চের জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে পালন হয় এই 7 মার্চের ভাষণের দিনটি। তাহলে এই 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু মূলত 4টি দফা তুলে ধরেছিলেন। কয়টি দফা? 4টি দফা। তিনি বলেছিলেন সারা দেশে যে সমস্ত সামরিক আইন বলবৎ রয়েছে সেই সামরিক আইনকে প্রত্যাহার করতে হবে। সারা দেশে যে সমস্ত সেনারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে সেনা ব্যারাকে ফেরত নিতে হবে এবং এই সেনারা যে সমস্ত হত্যাকাণ্ড করেছে তার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের নিকট অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে 7 মার্চে ভাষণে বঙ্গবন্ধুর দফা ছিল কয়টি? 4টি। এই ভাষণটির ডিউরেশন নিয়েও অনেক বিতর্ক রয়েছে। বিভিন্ন বই, বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাওয়া যায়। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ভাষণটি ছিল প্রকৃতপক্ষে 23 মিনিটের, যার থেকে 18 বা 19 মিনিট মতো রেকর্ড হয় এবং বেশিরভাগ রেফারেন্স বইগুলোতে বর্তমান এই প্রায় 18 মিনিট ডিউরেশনকেই গ্রহণ করা হচ্ছে। তাহলে 7 মার্চের ভাষণের ডিউরেশন ছিল প্রায় 18 মিনিট। এই ভাষণে মোট শব্দ ছিল 1108টি। কতটি শব্দ ছিল? 1108টি। এই ভাষণ দেওয়ার প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে নিউজ উইক নামক একটি ম্যাগাজিন তাকে পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি উপাধি দেয়। আমরা এইটুকু মুছে ফেলি, দ্বিতীয় পর্বের লেখাগুলো আমরা একটু লিখি। এই 7 মার্চের ভাষণের প্রেক্ষাপটে নিউজ উইক ম্যাগাজিন তাকে রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স উপাধি দেয়। রাজনীতির কবি নিউজ উইক ম্যাগাজিন কে দিয়েছিল? নিউজ উইক ম্যাগাজিন। এই 7 মার্চের ভাষণ তৎকালীন সময়ে স্বাধীন বাংলা বেতারে বজ্রকণ্ঠ নামক একটি অনুষ্ঠানে নিয়মিত প্রচার করা হতো। বজ্রকণ্ঠ নামক অনুষ্ঠানে 7 মার্চের ভাষণ প্রচার করা হতো। 7 মার্চের ভাষণ প্রথম ছাপা হয় লন্ডন থেকে গার্ডিয়ান পত্রিকায়। কোন পত্রিকা? গার্ডিয়ান। তাহলে লন্ডন থেকে গার্ডিয়ান পত্রিকায় প্রথম এটি প্রকাশ করা হয়েছিল। 2017 সালের 30 অক্টোবর ইউনেস্কো এই ভাষণটাকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়। ইউনেস্কো বলছে যে এই ভাষণটি একটি জাতির ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রেখেছিল এবং এই ভাষণটাকে তুলনা করা হয় আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত গেটিসবার্গের বক্তব্যের সাথে। সেই গেটিসবার্গের বক্তব্যের সাথে তুলনা করে ভাষণটিকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়। কে স্বীকৃতি দেয়? ইউনেস্কো। কবে দেয়? 2017 সালের 30 অক্টোবর। 7 মার্চের ভবন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে। 7 মার্চের ভবন নির্মাণ করা হয়েছে। এই 7 মার্চের উপরে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। একটি হচ্ছে চলচ্চিত্র, আরেকটি হচ্ছে প্রামাণ্য চিত্র। আমরা একটু দেখব কোনটি চলচ্চিত্র, কোনটি প্রামাণ্য চিত্র। 7 মার্চের উপর নির্মিত চলচ্চিত্রের নাম হচ্ছে রেডিও। কি নাম? রেডিও। আর প্রামাণ্য চিত্র বলতে বোঝায় মূল ডকুমেন্টারি ফুটেজ ব্যবহার করে, মূল ফুটেজটাকে ব্যবহার করে যে চিত্র নির্মাণ করা হয়। এই প্রামাণ্য চিত্রের নাম হচ্ছে তর্জনী। ভুল বললাম। প্রামাণ্য চিত্রটির নাম হচ্ছে দ্য স্পিচ। তর্জনী নামক একটি চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে, যেটি এখনো নির্মাণ হয়নি, নির্মাণাধীন। তাহলে 7 মার্চের আমরা যে বিষয়গুলো দেখলাম, এই 7 মার্চের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিল নিউজ উইক ম্যাগাজিন। এটি বজ্রকণ্ঠ নামক অনুষ্ঠানে প্রচার করা হতো। লন্ডন থেকে গার্ডিয়ান পত্রিকা এটি প্রকাশিত হয় এবং 30 অক্টোবর 2017 ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়। 7 মার্চের ভবন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এটির উপর নির্মিত চলচ্চিত্র রেডিও এবং প্রামাণ্য চিত্র দ্য স্পিচ। যে জায়গায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ দিয়েছিলেন সেইখানে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, শিখা চিরন্তন। পরীক্ষায় প্রশ্ন এসেছে বঙ্গবন্ধু কোথা থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তো এই যে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক যেখানে দিয়েছিলেন সেখানেই যে ভাস্কর্য, সেটির নাম শিখা চিরন্তন। তাহলে অপশানে ছিল শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এরকম বিভিন্ন জিনিস ছিল, মানে অপশানে বিভিন্ন উত্তর ছিল। তাহলে এই জায়গার সঠিক উত্তরটি হবে শিখা চিরন্তন থেকে। এখন যাবো আমরা অপারেশন সার্চ লাইট।
একটু দেখে আসতে চাই আপনাদের কিছু কমেন্টস। গত ক্লাসে পড়িয়েছিলাম 1952 সালের ভাষা আন্দোলনে 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষার আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা অংশগ্রহণ করেছিল তাদের উপরে পুলিশ নির্মমভাবে গুলি চালায়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? একটু সবাই কমেন্টসে জানান দেখি, কি বার ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি? গুড, অনেকেই কমেন্টস করেছেন বৃহস্পতিবার। বৃহস্পতিবার সবার নাম পড়া আসলে সম্ভব না। বৃহস্পতিবার, ভেরি গুড, আপনারা মনে রেখেছেন বৃহস্পতিবার। বৃহস্পতিবার, ওকে ফাইন। ভেরি গুড, ওকে, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমি শুধু বারটা জানতে চেয়েছিলাম। তাহলে এটি ছিল বৃহস্পতিবার। 7 মার্চের ভাষণ নিয়ে নির্মিত চলচ্চিত্র হচ্ছে রেডিও। আর প্রামাণ্যচিত্র, প্রামাণ্যচিত্র মানে হচ্ছে মূল ঘটনার ফুটেজটাকে ভিডিও ধারণ করে চলচ্চিত্র রূপদান করা, সেটাকে বলে প্রামাণ্যচিত্র। সেটি হচ্ছে দা স্পিচ। আর তর্জনী নামে একটি চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে, সেটি ঘোষণা দিয়েছে, এখনো তার কোনো কার্যক্রম হয়নি। এটি পরবর্তীতে যখন হবে তখন আমরা পড়ব। তো আমরা এই যে অপারেশন সার্চলাইট, আমরা জানি 1971 সালের 25 মার্চ রাত্রে পাকিস্তানি বাহিনী আমাদের উপর নির্মম হত্যাযজ্ঞে মেতে ওঠে। এই নির্মম হত্যাযজ্ঞ যেদিন মেতে উঠেছিল এই দিনটাও ছিল বৃহস্পতিবার। 8ই ফাল্গুনের মতন এটিও ছিল বৃহস্পতিবার। তাহলে 1971 সালের 25শে মার্চ পাক বাহিনী আমাদের পরে যে নির্মম হত্যাযজ্ঞ চালায়, সেই হত্যাযজ্ঞের সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট। চলুন, হত্যাকাণ্ডটা কি হঠাৎ করে একদিনে ঘটেছিল নাকি পূর্ব পরিকল্পিত ছিল? কেন এটির নাম অপারেশন সার্চলাইট হলো? কোথায় প্রথম আক্রমণ হয়েছিল? কে পরিকল্পনা করেছিল? এগুলো একটু জেনে আসি। জুলফিকার আলী ভুট্টো তার নিজ বাসভবন লারাকানা, এটি বিশাল বড় একটি বাড়ি, বাংলো বাড়ি। জুলফিকার আলী ভুট্টো অত্যন্ত রিচ ফ্যামিলির সদস্য ছিলেন। তো বাঙালিদেরকে ক্ষমতা তারা দিবে না, এই জন্য তারা নিজেরা একটা গোপন বৈঠক করতে চাইলো। গোপন বৈঠক যেহেতু করতে হবে, কিন্তু তারা তো অন্য কোথাও গিয়ে হঠাৎ করে বৈঠক করতে পারছে না। রাষ্ট্রপতি, সেনাপ্রধান, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তারা সবাই বলল যে এই জুলফিকার আলী ভুট্টোর লারাকানার বাসভবনে জানুয়ারি মাস 1971, এই সময় তারা বলল যে আমরা এখানে পাখি শিকার করতে যাব। সেই পাখি শিকার করতে গিয়ে তারা এক গোপন বৈঠকে মিলিত হলো। এই বৈঠকে তারা সিদ্ধান্ত নিল যদি কিনা বাঙালিরা ক্ষমতার জন্য খুব বেশি বাড়াবাড়ি করে, তাহলে তাদের উপর একটি সামরিক হত্যাযজ্ঞ চালিয়ে দিতে হবে। সেই সামরিক হত্যাযজ্ঞের তারা নামও ঠিক করে রেখেছিল অপারেশন ব্লিজ। কি নাম লিখেছিল? অপারেশন ব্লিজ। তাহলে অপারেশন সার্চলাইটের পূর্ব নাম কিন্তু ছিল অপারেশন ব্লিজ। তারা এই হত্যাযজ্ঞের পরিকল্পনা করেছিল এবং পরবর্তীতে যখন দফায় দফায় আমাদের সাথে বৈঠকগুলো ব্যর্থ হয়, তখন 25শে মার্চ ইয়াহিয়া খান বিকেলে ঢাকা ত্যাগ করেন এবং জুলফিকার আলী ভুট্টোকে বলেন, ঠিক আছে তুমি দেখে আসছো, আমি চলে যাচ্ছি, আজকে রাত্রে অপারেশন হবে, এই অপারেশন ফলাফল দেখে তুমি আমাকে জানাবে, কি অপারেশন হয় সেটা দেখে আসবে, এবং আশা করি এই অপারেশনের পরে বাঙালিরা আলোর পথে ফিরে আসবে। তারা যে পথটা দেখাতে চাইছিল সেটাই ছিল তাদের কাছে আলোর পথ, কিন্তু সেটি আসলে আলোর পথ ছিল না, সেটি ভুল পথ ছিল। তো যাই হোক, এই রাত্রেবেলায় 11:30টায় লাইটের আলোই খুঁজে খুঁজে বাঙালিদেরকে যে হত্যাযজ্ঞ চালানো হয় এবং তার কথা অনুযায়ী যে আলোর পথে ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটা চালু হয়, এজন্য অপারেশন ব্লিজের নাম পরিবর্তন করে দেওয়া হয় অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট। এই অপারেশন সার্চলাইটের সার্বিক দায়িত্বে ছিলেন যিনি, তার নাম টিক্কা খান। কি নাম ছিল? টিক্কা খান। এই টিক্কা খান, যাকে বলা হয় বুসার অফ বেলুচিস্তান, অর্থাৎ বেলুচিস্তানের কসাই। যেমন আমরা জানি আপনাদের সবার প্রিয় একটা দেশ উগান্ডা, এই উগান্ডার একজন প্রেসিডেন্ট যার নাম ইদি আমিন, যাকে উগান্ডার কসাই বলা হয়, অর্থাৎ অত্যন্ত স্বৈরাচারী এবং অত্যাচারী শাসক ছিলেন। এই টিক্কা খানও এরকম একজন অত্যাচারী এবং নিষ্ঠুর প্রকৃতির লোক, যাকে বুচার অফ বেলুচিস্তান বলা হয়, যিনি ছিলেন এই অপারেশন সার্চলাইটের প্রধান দায়িত্বে। তো অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনা যিনি তৈরি করেছিলেন, অর্থাৎ কিভাবে অপারেশন পরিচালনা করা হবে, সেটি ছিল রাও ফরমান আলী। রাও ফরমান আলী এবং খাদিম হোসেন রাজা। খাদিম হোসেন
রাজা, এই দুজন ব্যক্তি ছিলেন পাকিস্তান সেনা সদস্যদের ভেতরে অন্যতম। তারা মূলত এটার সার্বিক পরিকল্পনা তৈরি করেছিলেন এবং ফিল্ড পর্যায়ে বাস্তবায়ন করার ক্ষেত্রে ছিলেন যিনি আমির আব্দুল্লাহ খান নিয়াজি বা এ কে নিয়াজি হিসেবে যাকে চিনি, পাকিস্তানের সাবেক ক্ষমতাধর ব্যক্তি ইমরান খানের আপন চাচা আমির আব্দুল্লাহ খান নিয়াজি। তো যাই হোক, এই অপারেশন সার্চলাইট বাস্তবায়ন করা হলো। এই অপারেশন সার্চলাইট যেদিন বাস্তবায়ন করা হলো, আমাদের উপর বিশাল একটা হত্যাযজ্ঞ চালানো হলো। এই জন্য এটিকে আমরা কালরাত্রি বা কালো রাত্রি হিসেবে আখ্যায়িত করে থাকি। এদিন তারা প্রথম যেখানে আক্রমণ চালিয়েছিল, লেখেন রাজারবাগ পুলিশ লাইন। রাজারবাগ পুলিশ লাইন। এরপর তারা আক্রমণ চালিয়েছিল ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস। এরপরে তারা আক্রমণ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস.এম. হল, জগন্নাথ হল সহ অন্যান্য যে হলগুলো ছিল সেই হলে আক্রমণ করেছিল। এই ছিল তাদের আক্রমণের চালচিত্র। তাহলে আমরা অপারেশন সার্চলাইটের পূর্ব নাম দেখলাম অপারেশন ব্লিজ। এই দিনটাকে কিন্তু বর্তমানে আমরা গণহত্যা দিবস হিসেবে পালন করে থাকি। তো এদিন রাত্রে পাক বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের জন্য একটি বিশেষ অভিযান চালায় তার ধানমন্ডির বাড়িতে, যে অভিযানটির নাম ছিল অপারেশন বিগ বার্ড। কি নাম ছিল? অপারেশন বিগ বার্ড। এবং এই দিন রাত্রে বঙ্গবন্ধুকে একটা 15-10 বিভিন্ন রকম তথ্য পাওয়া যায়। তো বেশিরভাগ রিলায়েবল সোর্স থেকে যে তথ্যটা আসে সেটি হচ্ছে প্রায় একটা 15 মিনিটে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পরে তাকে রাখা হয় আদমজি ক্যান্টনমেন্টে। কোথায় রাখা হয়? আদমজি ক্যান্টনমেন্ট। সেখান থেকে নিয়ে যাওয়া হয় তাকে পাকিস্তানের লয়ালপুর কারাগার, লয়ালপুর যেটির বর্তমান নাম হচ্ছে ফয়সালাবাদ, এই লয়ালপুর কারাগার, এবং সর্বশেষ তাকে করাচির মিয়ন আলী কারাগারে আটকে রাখা হয়। মিয়ন আলী কারাগারে আটকে রাখা হয় এবং সেখান থেকেই তাকে মুক্তি দেওয়া হয়। তাহলে বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করা হয় এই সময়টা ছিল রাত 12টার পরে, তার মানে 26শে মার্চ তারিখে। কিন্তু গ্রেপ্তারের পূর্বে রাত 12:30টায় বঙ্গবন্ধু ওয়্যারলেস যোগে স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধু রাত্রে 12:30টায় ওয়্যারলেস যোগে স্বাধীনতার ঘোষণা দেন। তাহলে আমরা এবার শিরোনাম দিই স্বাধীনতার ঘোষণা। তাহলে এই স্বাধীনতার ঘোষণা প্রথম হয়েছিল কখন? 26 মার্চ রাত 12টা 30 মিনিটে। এই ঘোষণাটা দিয়েছিলেন কে? বঙ্গবন্ধু। কোন মাধ্যমে? ওয়্যারলেসের মাধ্যমে, ওয়্যারলেস যোগে। তাহলে স্বাধীনতার ঘোষণা প্রচার হয়েছিল ওয়্যারলেস যোগে। আচ্ছা, এরপর 26শে মার্চ দুপুর 2টায় এম এ হান্নান এই ঘোষণাটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি প্রচার করেছিলেন। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ বেতার কেন্দ্রে প্রথমে যান, সেখান থেকে প্রচারের অনুমতি না পেয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণাটি পাঠ করেন। এরপরে 27শে মার্চ জিয়াউর রহমান 2বার এই ঘোষণাটি প্রদান করেন। তো প্রথম ঘোষণাটি তিনি নিজেকে সামরিক প্রধান এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের প্রধান সেনানায়ক হিসেবে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এটি একটি বিতর্কিত বিষয় হয়ে যাচ্ছিল, যেহেতু তিনি একজন সেনা প্রধান, তিনি ঘোষণা দিলে এটি কোনো ক্ষেত্রে সামরিক অভ্যুত্থান হিসেবে পাকিস্তান দেখতে পারত। এই কারণে তিনি সন্ধ্যায় 7টায় বঙ্গবন্ধুর পক্ষে আরেকটি ঘোষণা দেন, মূলত জিয়াউর রহমানের পক্ষে। এই জিয়াউর রহমানের এই ঘোষণা প্রদানের পর বাঙালিরা উজ্জীবিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কেননা বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পর একটি থমথমে পরিবেশ বিরাজ করছিল, যে বঙ্গবন্ধু জীবিত আছেন নাকি মৃত, কোথায় আছেন, কিভাবে আছেন, এটি কারোরই জানা ছিল না। ফলে একটি অস্থিতিশীল পরিবেশ ছিল। জিয়াউর রহমানের এই ঘোষণার ফলেই কিন্তু স্বাধীনতার পক্ষে মানুষ পুনরুজ্জীবিত হয়। কিন্তু স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এটি ঘোষণা করে গিয়েছেন 26শে মার্চ রাতে। এই স্বাধীনতার ঘোষণাটা বাংলাদেশের মহান সংবিধানে উল্লেখ রয়েছে 6ষ্ঠ তফসিলে। 6ষ্ঠ তফসিলে কিন্তু স্বাধীনতার ঘোষণাটা উল্লেখ রয়েছে। এখানে আসেন স্বাধীন বাংলা বেতার। আমরা দেখলাম যে কালুরঘাটের এই স্বাধীন বাংলা বেতার থেকেই কিন্তু স্বাধীনতার ঘোষণাটা প্রচার করা হয়েছে। তো এই স্বাধীন বাংলা বেতারের প্রথমে নাম দেওয়া হয়েছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার। জিয়াউর রহমান পরে বিপ্লবী শব্দটা বাদ দেন, এখানে নাম হয়ে যায় স্বাধীন বাংলা বেতার, যেটি প্রচার করা হতো কোথায়? চট্টগ্রামের কালুরঘাট থেকে। কোথা থেকে প্রচার করা হতো? চট্টগ্রামের কালুরঘাট। তবে পাকিস্তানিরা এটি দখল করে নিলে এই ট্রান্সমিটার গুলো নিয়ে কলকাতার বালিগঞ্জ থেকে দ্বিতীয় ধাপে প্রচার করা হয়। এই স্বাধীন বাংলা বেতারের বেশ কিছু উল্লেখযোগ্য অনুষ্ঠান ছিল। তার ভেতরে ছিল চরমপত্র।
এই চরমপত্র পুরন ঢাকার ভাষায় একটি লেখা কথিকা। এই কথিকা যিনি পাঠ করতেন তার নাম এম আর আক্তার মুকুল। এম আর আক্তার মুকুল। তাহলে চরমপত্র পাঠ করতেন কে? এম আর আক্তার মুকুল। এখানে আরো একটি কথিকা পাঠ করা হতো, সেটির নাম ছিল পিন্ডির প্রলাপ। পিন্ডির প্রলাপ। এরপরে এখানে অন্যতম একটি অনুষ্ঠান ছিল জল্লাদের দরবার। জল্লাদের দরবার। এই জল্লাদের দরবার অনুষ্ঠানটাও বেশ গুরুত্বপূর্ণ। এখানে জল্লাদ হিসাবে দেখানো হতো ইয়াহিয়া খানকে। কাকে দেখানো হতো? ইয়াহিয়া খানকে। ইয়াহিয়া খানকে। এবং ইয়াহিয়া খানের এই জল্লাদ হিসেবে ফুটিয়ে তুলেছিলেন কেল্লা ফতে আলী খান নামক একজন ব্যক্তি। কারণ সরাসরি তো নাটকে আর ইয়াহিয়া খান নাম ব্যবহার করা যাবে না। যার আড়ালে এই চরিত্রটা ফুটে তুলেছিল তার নাম কেল্লা ফতে আলী খান। এই স্বাধীন বাংলা বেতারে বঙ্গবন্ধুর ভাষণটি প্রচার করা হতো বজ্রকণ্ঠ নামক একটি অনুষ্ঠানে। এবং এখানে অগ্নিশিখা, রক্ত স্বাক্ষর ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান প্রচার করা হতো। স্বাধীন বাংলা বেতার মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগাতে বেশ ভূমিকা রেখেছিল। এরপরে আমরা চলে যাব মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেওয়ার পূর্বে তিনি জানতেন তিনি গ্রেপ্তার হবেন। তিনি রাজনৈতিক নেতাকর্মীদেরকে বলে যান যে তাদেরকে আত্মগোপন করতে। পরবর্তী পরিস্থিতি কি হয় তার নির্দেশে যেন তারা সেইভাবে ব্যবস্থা নিতে পারে, এজন্য তাদেরকে আত্মগোপন করতে বলেন। এবং তারা আত্মগোপন করে চলে যায় কলকাতায়। এই কলকাতায় গিয়ে তারা অবস্থান করতে থাকে এবং তাজউদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে। দেখা করার পরে ইন্দিরা গান্ধী একটি সরকার গঠনের কথা বলেন। তাজউদ্দিন আহমেদ যেহেতু জিয়াউর রহমান যখন ঘোষণা দিয়েছিলেন তিনি বলেছিলেন সেই স্বাধীনতার ঘোষণায় যে আমরা একটি স্বাধীন সার্বভৌম সরকার গঠন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং সেই সরকারের পক্ষ থেকেই তিনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন। এজন্য তাজউদ্দিন আহমেদ তখন ইন্দিরা গান্ধীকে জানান যে আমরা একটি সরকার গঠন করেছি। তখন তাজউদ্দিন আহমেদকে বলেন ঠিক আছে আপনারা সেই সরকারের আনুষ্ঠানিক প্রচার করেন। তখন তাজউদ্দিন আহমেদ সবাইকে একটি পুরনো বিমানে করে খুঁজে বিভিন্ন জায়গা থেকে বের করে চলে যান আগরতলায়। সেই আগরতলায় এই সরকারটি গঠন করা হয়। তাহলে মুজিবনগর সরকার কোথায় গঠন করা হয়েছিল? আগরতলা। ত্রিপুরার রাজধানী আগরতলা। এই গঠনের তারিখটি ছিল 10 এপ্রিল। কত তারিখ ছিল? 10 এপ্রিল 1971। মুক্তিযুদ্ধ তারিখ সংক্রান্ত সব বিষয়গুলোই 1971। তাহলে মুজিবনগর সরকার গঠন হয় আগরতলা 10 এপ্রিল 1971। এই সরকার শপথ নেওয়ার জন্য একটি স্থান নির্ধারণ করেছিল বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা। 17 তারিখে তারা শপথ নিবে বলে চিন্তা করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই চুয়াডাঙ্গা পাকিস্তানিদের দখলে চলে যায়, যার ফলে 17 তারিখে তারা সেই জায়গায় শপথ নিতে ব্যর্থ হয়। তারা যে জায়গায় শপথ নেয় সেই শপথ নেওয়ার জায়গাটির নাম ছিল বৈদ্যনাথতলা, তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়ার আম্রকাননের বৈদ্যনাথতলার আম্রকানন কিন্তু এই বৈদ্যনাথতলায় শপথ নিয়েছিল তারা 17 এপ্রিল। এই বৈদ্যনাথতলার এই জায়গাটির নাম পরবর্তীতে তাজউদ্দিন আহমেদ রাখেন মুজিবনগর। যেহেতু 17 তারিখে এই সরকারের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে মুজিবনগর থেকে, তাই এই সরকারকে মুজিবনগর সরকারও বলা হয়ে থাকে। এই সরকার মুজিবনগরকে বাংলাদেশের অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করেন এবং তারা কার্যালয় স্থাপন করেন 8 নম্বর থিয়েটার রোড কলকাতা। দেশের বাইরে থেকে তারা এই সরকার পরিচালনা করতেন, এর জন্য তাদেরকে প্রবাসী সরকারও বলা হয়ে থাকে। তাহলে সরকার গঠন হয়েছিল 10 এপ্রিল আগরতলায়। এই সরকারের শপথ গ্রহণ বা আনুষ্ঠানিক প্রকাশ ঘটেছিল 17 এপ্রিল ভবেরপাড়ায়, এবং এই সরকার কার্যালয় স্থাপন করেছিল 8 নম্বর থিয়েটার রোড কলকাতায়। এই সরকারের মোট মন্ত্রণালয় ছিল 12টি এবং মন্ত্রী ছিলেন বা মন্ত্রী বা অন্যান্য সদস্য ছিলেন 6 জন। সরকারের প্রধান করা হয়, রাষ্ট্রপতি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যেহেতু তিনি কারাগারে অন্তরীণ বা বন্দী অবস্থায় ছিলেন, এজন্য অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। এই সৈয়দ নজরুল ইসলামকে এই অনুষ্ঠানে শপথ পাঠ করিয়েছিলেন অধ্যাপক এম ইউসুফ আলী, এবং রাষ্ট্রপতি বাকিদেরকে অন্যান্য মন্ত্রীদেরকে শপথ
পাঠ করান। তাহলে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ রাষ্ট্রপতিকে পাঠ করিয়েছিলেন অধ্যাপক এম ইউসুফ আলী এবং এই অনুষ্ঠানটা পরিচালনা করেন এম এ মান্নান। এম এ মান্নান। এই সরকারের ধরন ছিল রাষ্ট্রপতি শাসিত, তার মানে হচ্ছে এখানে রাষ্ট্রপতি ছিলেন প্রধান এবং সকল জবাবদিহি রাষ্ট্রপতির নিকট করতে হবে। তাহলে এই সরকারের ধরন কি ছিল? রাষ্ট্রপতি শাসিত। এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এইচ এম কামরুজ্জামান, পররাষ্ট্র ও আইন বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। কিন্তু পরীক্ষায় যে তথ্যগুলো বেশ আছে, আমরা যে জায়গাগুলোতে ভুল করি, প্রত্যেকের হাতে অনেকগুলো মন্ত্রণালয় ছিল। শিল্প মন্ত্রণালয় ছিল অর্থ শিল্প এম মনসুর আলীর নিকট। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ত্রাণ পুনর্বাসন মন্ত্রীও ছিল, সেই মন্ত্রণালয়টা ছিল এইচ এম কামরুজ্জামানের নিকট। এবং তাজউদ্দিনের সাথে অর্থমন্ত্রীর নিকট, মানে তাজউদ্দিনের নিকট আরো বেশ কিছু মন্ত্রণালয় ছিল, তার ভেতরে অর্থ ও পরিকল্পনা বিভাগ, এটি খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে। অর্থমন্ত্রী ছিলেন কিন্তু হচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী, কিন্তু অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বলে যে মন্ত্রণালয়টি ছিল, সেই মন্ত্রণালয় কিন্তু দায়িত্ব ছিলেন তাজউদ্দিন আহমদ। তাহলে আবার একটু বলি, দেখেন, সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সরকারের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং অর্থ ও শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান ছিলেন বা মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এইচ এম কামরুজ্জামান। আইন ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমদ। এই সরকার বেশ কিছু রণকৌশল গ্রহণ করে এবং সেই সমস্ত রণকৌশলের প্রয়োগের মাধ্যমেই মুক্তিযুদ্ধের বিজয় অর্জন হয়। সেই রণকৌশলের ভিতর অন্য একটি কৌশল ছিল সমগ্র দেশকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা, এবং এই ব্রিগেড ফোর্সগুলোর নামকরণ করা হয়েছিল যে যে ফোর্সের প্রধান ছিলেন তার নাম অনুসারে। যেমন জেড ফোর্স ছিল জিয়াউর রহমানের অধীনে, কে ফোর্স ছিল খালেদ মোশাররফের অধীনে এবং এস ফোর্স ছিল শফিউল্লাহর অধীনে। এই সরকার সমগ্র দেশকে 11টি সেক্টরে ভাগ করেন। আমরা সেক্টর নিয়ে একটু পরে আলোচনা করব, তার আগে মুক্তিযুদ্ধের রণকৌশলটা একটু আমরা দেখে আসি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যদি বলা হয়, সর্বাধিনায়ক, তাহলে বলতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাহলে বাংলাদেশের সর্বাধিনায়ক ছিলেন কে? শেখ মুজিবুর রহমান। অর্থাৎ সকল বাহিনীর উপরে, সবার উপরে যিনি, শেখ মুজিবুর রহমান। কিন্তু সেনা প্রধান বা প্রধান সেনাপতি যিনি ছিলেন, তার নাম এম.এ.জি. ওসমানী, মোহাম্মদ আতাউল গনি ওসমানী। সেনা, সব ধরনের সেনাকে যিনি নেতৃত্ব দিবেন তিনি সেনা প্রধান। সেই সেনা প্রধানের অনুপস্থিতিতে যিনি থাকবেন উপসেনা প্রধান, তিনি ছিলেন এ.কে. খন্দকার। কি নাম ছিল? এ.কে. খন্দকার, আব্দুল করিম খন্দকার। তিনি এ.কে. খন্দকার নামে বেশি পরিচিত। তিনি একটি বইও লিখেছেন ভেতরে বাইরে। এই উপসেনা প্রধান আবার বিমান বাহিনীর প্রধানও তিনি ছিলেন। তাহলে বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? বিমান বাহিনীর প্রধানও ছিলেন এ.কে. খন্দকার। আর এই সময়ে চিফ অফ স্টাফ, অর্থাৎ সেনা, নৌ, বিমান, এই যে 3টা আলাদা বাহিনী, সেই সেনা বাহিনীর যে বাহিনীটা ছিল তাকে প্রধানকে বলা হয় চিফ অফ স্টাফ। এই চিফ অফ স্টাফ ছিলেন এম.এ. রব। এই তথ্যগুলো আমরা একটু ভালোভাবে খেয়াল করব। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি. ওসমানী, উপপ্রধান সেনাপতি ছিলেন এ.কে. খন্দকার এবং বিমান বাহিনীর প্রধানও ছিলেন এ.কে. খন্দকার। চিফ অফ স্টাফ ছিলেন এম.এ. রব। এই এম.এ.জি. ওসমানী 1971 সালের 4 এপ্রিল হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া চা বাগানে একটি বিশেষ বাহিনী গঠন করেন সামরিক বেসামরিক সদস্য নিয়ে। সেই বাহিনীটির নাম ছিল মুক্তি ফৌজ। কি ছিল? মুক্তি ফৌজ। এই মুক্তি ফৌজ বাহিনী পরবর্তীতে 11 এপ্রিল তারিখে তাজউদ্দিন নাম করে দেন মুক্তি বাহিনী। কি নাম করেন? মুক্তি বাহিনী। এই মুক্তি বাহিনী সেনা, নৌ, বিমান বাহিনী এবং বিভিন্ন আঞ্চলিক বাহিনীর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ এবং প্রচেষ্টার ফলে বাংলাদেশের
স্বাধীনতা অর্জিত হয়। আপনাদের স্টুডেন্টের ভেতর থেকে আমার মনে হয় কয়েকজনকে টিচার হিসেবে নিয়োগ দেওয়া যাবে, যারা বেশ অ্যাডভান্স এবং অনেক তথ্য কিন্তু জানেন, আপনার মনে হলো যেটা। তো আপনার যে জানাটা আছে কাইন্ডলি নিজের কাছে রাখাটা ভালো, বিভ্রান্তি না ছড়িয়ে। দেখেন, অর্থ ও পরিকল্পনা বিভাগ এটি আলাদা মন্ত্রণালয়, প্রতিরক্ষা বিভাগ এটি আলাদা মন্ত্রণালয়। এই দুটো বিভাগেরই প্রধান ছিলেন তাজউদ্দিন আহমেদ। আর অর্থ, শিল্প ও বাণিজ্য, এই যে আলাদা আলাদা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোর মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। এবং দেখেন আরো একটু খেয়াল করেন, এই যে মন্ত্রণালয়ের নাম লিখলাম, মন্ত্রণালয়ের নামটা আসলে কি ছিল আপনাদের একটু বলি। দেখেন, অর্থ ও জাতীয় রাজস্ব মন্ত্রণালয়, অর্থ ও জাতীয় রাজস্ব মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আর শিল্প ও পরিবহন, শিল্প ও পরিবহন, এই দুটো মন্ত্রণালয়ের প্রধান ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। দয়া করে ক্লাসে এসে বিভ্রান্তি ছড়াবেন না। আর যদি মনে করেন আপনি বেশি জানেন তাহলে ক্লাস করার দরকার নেই, আমি আগামী দিন থেকে ক্লাস নেওয়া বাদ দিব, এলটন বেন ভাইয়াকে বলে দিব আপনি ক্লাস নিন, ঠিক আছে? বিভ্রান্তি ছড়াবেন না। আপনি যদি কোথাও জেনে থাকেন, পেয়ে থাকেন, আপনি আপনার কাছে রাখেন না রে ভাই, এটা আরেকজনকে জানাতে যাওয়া তো আপনার দায়িত্ব না এখানে। আচ্ছা, এখন দেখেন আমরা পড়ব সেক্টর ও সেক্টর কমান্ডারগণ। মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। কতটি সেক্টর? 11টি সেক্টর। এবং এই 11টি সেক্টরের অধীনে সাব সেক্টর ছিল 64টি। কতটি সেক্টর ছিল সাব সেক্টর? 64টি। তাহলে মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে ভাগ করা হয়েছিল 11টি সেক্টরে, সাব সেক্টর করা হয় 64টি। এই যে সেক্টরগুলো ভাগ করেছিলেন তাজউদ্দিন আহমেদের নির্দেশে আমাদের এমএজি ওসমানী, এই পরিকল্পনার মাধ্যমে আমরা মূলত যুদ্ধে বিভিন্ন দেশ মানে সমগ্র দেশকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে যুদ্ধ করেছিলাম, ঠিক আছে? তো আসেন আমরা একটু দেখি এই সেক্টর অঞ্চলগুলো কোথায় কোনটা ছিল, কোন সেক্টরের প্রধান কে ছিলেন, আমরা এই বিষয়গুলো একটু আজকে খেয়াল করব। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। মানচিত্রটা দেখা যাচ্ছে কিনা পুরো? হ্যাঁ, দেখা যাচ্ছে আশা করি। এই যে এর ভেতরে এটি ছিল 1 নম্বর সেক্টর। তাহলে যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় সেক্টর কমান্ডার গুলো আমরা এরপরে দেখব, 1 নম্বর সেক্টর কোন অঞ্চলে ছিল? চট্টগ্রাম অঞ্চলে ছিল। এখন আসেন 2 নম্বর সেক্টরে এই কুমিল্লা, নোয়াখালী সহ আমাদের ঢাকা জেলা, এই যে ঢাকা জেলার আংশিক এবং বর্তমান সেন্ট্রাল যে ঢাকাটা সেটা কিন্তু এই 2 নম্বর সেক্টরের ভেতরে ছিল। এবং 3 নম্বর সেক্টর ছিল হবিগঞ্জ, কিশোরগঞ্জ এই এলাকাটা নিয়ে। 4 নম্বর সেক্টরটা এই সিলেটের দুটি অঞ্চল নিয়েছিল, অর্থাৎ সিলেটকে 2 ভাগ করে 4 নম্বর সেক্টর তৈরি করা হয়, 4 এবং 5। তাহলে 4 এবং 5 নম্বর সেক্টর ছিল এখানে। এটি ছিল
6 নম্বর সেক্টর। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলো নিয়ে ছিল 6 নম্বর সেক্টর। এই জায়গাটা ছিল 7 নম্বর সেক্টর। অর্থাৎ 7 নম্বর সেক্টরের ভেতরে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, বৃহত্তর রাজশাহী অঞ্চল এটি ছিল। এবং এই জায়গাতে তৈরি হয়েছিল 8 নম্বর সেক্টর। এই 8 নম্বর সেক্টরে ছিল কিন্তু মুজিবনগর। এরপরে এখানে বরিশালে ছিল 9 নম্বর সেক্টর, নিচে নৌ এরিয়া ছিল 10 নম্বর সেক্টর, এবং ময়মনসিংহের বিভাগের এই যে অঞ্চলটা এটি ছিল 11 নম্বর সেক্টর। তাহলে মুক্তিযুদ্ধের আমাদের এই সেক্টর ছিল 11টি। এটি কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা ডান থেকে বামে যায়, আর এটি এদিক থেকে এইদিকে এসে দেখেন 1 2 3 4 5 6 6 7 8 9 10 এবং সর্বশেষ এই সেক্টরটি। এই 11টি সেক্টর তৈরি করা হয়েছিল। মূলত প্রথম দিন 5টি সেক্টরের ঘোষণা দেওয়া হয়েছিল, পরবর্তীতে এই সেক্টরগুলো আস্তে আস্তে সবগুলো তৈরি করা হয়। তো এই সেক্টর কোন সেক্টরের কে সেক্টর কমান্ডার ছিলেন আমরা সেগুলো একটু পরে এখন দেখব। সেক্টর কমান্ডারদের নামগুলো আমাদের মনে থাকে, কিন্তু কে কোন সেক্টরে ছিল এটা একটু আমাদের ভুল হয়ে যায়। আমরা সেই বিষয়গুলোকে আজকে শুদ্ধ করার চেষ্টা করব। লোকেশন, কোন সেক্টরটা কোথায় ছিল, এই দিক দিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 2 নম্বর সেক্টর, এখানে ঢাকা ছিল। 8 নম্বর সেক্টর, এখানে মুজিবনগর ছিল। 10 নম্বর সেক্টর, এটি নৌ সেক্টর ছিল বা ব্যতিক্রম সেক্টর, এই জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ। এখন মুক্তিযুদ্ধে দ্বাদশ সেক্টর বলা হয় কাকে, আপনারা একটু লেখেন তো দেখি জানেন কিনা। মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর বলা হয় কোনটিকে? মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর, আমরা চিত্রে আঁকালাম 11টি সেক্টর, কিন্তু একটি বিষয়কে মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর বলা হয়, সেটি কোনটি দেখি একটু কমেন্টস করেন সবাই। অনেকেই কমেন্টস করছেন, সবাই একই উত্তর দিয়েছেন, যেহেতু তাহলে সবার উত্তরটাকে গ্রহণ করছি। ওকে, মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টরের নাম ছিল হচ্ছে জানি না স্যার, তাই তো? আসলে এই নামে কোনো সেক্টর ছিল না। মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার। অর্থাৎ যুদ্ধে এই স্বাধীন বাংলা বেতার তারা গান, অনুষ্ঠান, বিভিন্ন তথ্য প্রচারের মাধ্যমে অনেক ভূমিকা রেখেছে। এই জন্য এই মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর হিসেবে খ্যাত স্বাধীন বাংলা বেতার। তাহলে আমরা লিখে নিই, মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টরের নাম ছিল স্বাধীন বাংলা বেতার। এখন আসেন আমরা এই 11টি সেক্টরের সেক্টর কমান্ডারদের নাম কিছু ছন্দ কৌশলের মাধ্যমে মুখস্থ করার চেষ্টা করি। 1 নম্বর সেক্টরের সেকেন্ড কমান্ডারের নাম মনে রাখার জন্য আমরা মনে রাখবো একটা জিরো, একটা জিরো। তাহলে এই একটা থেকে আমরা মনে রাখবো 1 নং, জি থেকে জিয়াউর রহমান, জিয়াউর রহমান আমি সংক্ষেপে লিখছি, আর র থেকে রফিকুল ইসলাম, জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই রফিকুল ইসলাম আওয়ামী লীগের ক্ষমতা সময়কালীন সময়ে। এরপরে 2 নম্বর থেকে আমরা লিখবো 2 হাত খালি, যেহেতু একটা জিরো পাইছি 2 হাত তো খালিই থাকবে, তাহলে সেক্টর 2 হা থেকে আমরা লিখবো হায়দার আলী, কি লিখবো? হায়দার আলী। আর খা থেকে লিখবো আমরা খালেদ মোশাররফ, খা থেকে লিখবো খালেদ মোশাররফ। তাহলে একটা জিরো, 2 হাত খালি, খালেদ মোশাররফ। এখন আমরা চলে যাই 3। একটা লোকের যদি বউ 2টা থাকে তাদেরকে বলা হয় সতীন। এখন কোন লোক যদি বিয়ে 3টা করে তাহলে হবে 3 সতীন। তাহলে আমরা লিখলাম 3 সতীন। এটা থেকে 3 নং সেক্টর, স থেকে শফিউল্লাহ। আর এই দন্তন্য থেকে নুরুজ্জামান, নুরুজ্জামান। তাহলে 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন নুরুজ্জামান। 4 নম্বর সেক্টর কমান্ডার, আমরা 4 শব্দটাকে মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে, আর নতুন কিছু দরকার হচ্ছে। 4, চ থেকে চিত্ত, আর র থেকে রঞ্জন, চিত্তরঞ্জন দত্ত। আর 4 তো 4ই, 4 সমান সমান 4, তাহলে 4 নম্বর সেক্টর চিত্তরঞ্জন দত্ত। এই চিত্তরঞ্জন দত্তকে বলা হতো সিআর
দত্ত। কি বলা হতো সংক্ষেপে? CR দত্ত। এরপর আসি আমরা 5 নম্বর সেক্টরটা দেখে আসি। 5, 6, 7। 5, 1757 সালে পলাশী যুদ্ধে মীর জাফর নামক একজন ব্যক্তি শক্ত এক প্যাঁচ দিয়ে নবাবকে পরাজিত করে দিলেন ইংরেজদের কাছে। তাহলে আমরা লিখি কি? মীরের শক্ত প্যাঁচ। এই মীরের শক্ত থেকে আমরা যার নাম লিখবো তার নাম হচ্ছে মীর শওকত আলী। মীর শওকত আলী। আর এই প্যাঁচ থেকে আমরা মনে রাখবো 5। এরপর আমরা আসি 6 নম্বর সেক্টরে। আপনারা নিশ্চয় বাঁশের বাঁশি দেখেছেন। এই যে বাঁশের বাঁশি, এই বাঁশের বাঁশি এখন আর তেমন একটা দেখা যায় না, আগে খুব দেখা যেত। তো যাই হোক, বাঁশের বাঁশি, এই বাঁশের বাঁশিতে এখানে ফু দেওয়ার জন্য একটা ছিদ্র থাকে, আর এইদিকে সুর নিয়ন্ত্রণ করার জন্য 6টা ছিদ্র থাকে। তাহলে আমরা মনে রাখবো বাঁশির 6 ছিদ্র। বাঁশির 6 ছিদ্র। আপনারা বাঁশের বাঁশি এখন আর তেমন একটা দেখতে পারবেন না, কারণ আগেকার দিনে বাংলা সিনেমায় খুব দেখা যেত রাখাল বালকেরা বাঁশের বাঁশি বাজাতো। সেই বাঁশির সুর শুনে চৌধুরী সাহেবের মেয়েরা তাদের প্রেমে মুগ্ধ হয়ে যেত। এরপর চৌধুরী সাহেব রাখালকে ডেকে কি করতেন? ব্ল্যাঙ্ক চেক কিংবা এক ব্রিফকেস টাকা দিয়ে অফার দিতেন, কত টাকা নিলে আমার মেয়েকে ভুলে যাবি। কিন্তু সততা দেখাতে গিয়ে এই রাখাল বালকরা কিন্তু টাকা পয়সা নিত না। কিন্তু আমি জীবনে এই অফারটা বহুত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। চৌধুরী সাহেবরা অফারটা ক্লোজ করে দিয়েছেন। যদি অফারটা পেতাম তাহলে আর আজকে আপনাদের এই ক্লাস নিয়ে বসে থাকতে হতো না। ঠিক আছে, অফার নিয়ে অনেক ব্রিফকেস ভর্তি টাকা পয়সা নিয়ে অনেক ব্যবসা বাণিজ্য করতে পারতাম। তো বাঁশির 6 ছিদ্র, 6 থেকে মনে রাখবো আমরা 6 নং। আর বাঁশির থেকে মনে রাখবো আমরা বাসার। তার নামের আগে একটা দিব MK বাসার, মোহাম্মদ খাদেমুল বাসার, যিনি ছিলেন 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। এখন আসেন আমরা এটা মুছে দিতে পারি। আপনারা একটু লিখে ফেলেন, আমরা এটা মুছে দিয়ে 7, 8, 9, 10, 11-তে যাব। মুছে ফেললাম। 7 নম্বর সেক্টর থেকে আমরা মনে রাখবো সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস 7 কাহন। 7 কাহন থেকে 7 নম্বর কা থেকে কাজী নুরুজ্জামান। কাজী নুরুজ্জামান, আগে একজন নুরুজ্জামানকে দেখেছিলাম, ইনি কিন্তু তিনি নন, ইনি অন্য একজন কাজী নুরুজ্জামান। এবং দন্তন্য থেকে নাজমুল হক। এই নাজমুল হক মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। 8 নম্বর সেক্টর থেকে মনে রাখবো 8 মণ ওজন। আমরা কোরবানি ঈদের সময় দেখতে পাই যে বিভিন্ন হাটে বড় বড় গরু ওঠে, 8 মণ, 9 মণ, 10 মণ, বিভিন্ন বড় বড় ওজন। আমরা মনে রাখবো 8 মণ ওজন। 9 থেকে মনে রাখবো আমরা 9 জনম। 9 জনম, সরি আমরা অন্যভাবে লিখবো জনম জনম 9। আর 10 থেকে আমরা মনে রাখবো নো নো। এই 3টা শব্দ একসাথে লিখলাম এই কারণে। তো কেন লিখলাম? শুধু কোরবানির গরু না, কাউকে অপমান করার উদ্দেশ্যে বলছি না, তারপরও জাস্ট মজার ছলে মনে রাখার জন্য। এই বাংলা সিনেমায় একসময় অনেক হেলদি হেলদি নায়িকা পাওয়া যেত, এবং তাদেরকে কেবলমাত্র কোলে তুলতে পারতেন আলেকজান্ডার বো নামে এক বিশেষ নায়ক। তো এই আলেকজান্ডার বোর এই সমস্ত নায়ককে কোলে তুলে যখন তিনি গান গাইতেন, জনম জনম তোমায় ভালোবেসে যাব, এইসব দেখে আমাদের বাংলা সিনেমায় নতুন এক নায়কের আবির্ভাব ঘটলো, তার নাম জায়েদ খান। এই জায়েদ খান সাহেবও বললেন, না ভাই আলেকজান্ডার, শুধু তুমি একা না, আমিও এরকম ধরনের কাজ করব। এই জায়েদ খানের দেখা দেখি নতুন আরো এক নায়কের আবির্ভাব ঘটলো, তার নাম হচ্ছে নীরব, যিনি 2 দিন আগেই আমরা দেখলাম অপু বিশ্বাস নামক একজন নায়িকাকে কোলে তুলতে গিয়ে স্টেজের পরে পড়ে গিয়েছেন। পড়ে যাওয়ার পর উনি বলছেন, নো নো, আমার দ্বারা এগুলো সম্ভব না। তাহলে এই 8 থেকে 8 নাম্বার মো থেকে আমরা মনে রাখবো মঞ্জুর, অর্থাৎ MA মঞ্জুর, এই জায়গা সেক্টর কমান্ডার। আর ও থেকে মনে রাখবো ওসমান। তাহলে 9 নম্বরের 8 নম্বরের সেক্টর কমান্ডার ছিলেন MA মঞ্জুর এবং আবু ওসমান চৌধুরী।
বাঁশির 6 ছিদ্র, বাঁশির থেকে এম কে বাসার 6 থেকে 6 নম্বর, এটা ছিল 6 নম্বরের সেক্টর কমান্ডার। জনম জনম বর্গীয় জ থেকে মনে রাখবো আমরা জলিল, মেজর এম এ জলিল। আর ম থেকে মনে রাখবো আমরা মঞ্জুর, এম এ মঞ্জুর 9 নম্বরের অতিরিক্ত দায়িত্ব পালন করতেন। আর 9 থেকে মনে রাখবো আমরা 9 নম্বর সেক্টর। নো নো, এই নো মানে নেই, তার মানে এখানে কোনো সেক্টর কমান্ডার ছিল না। আর এই নো কে একটা সাউনি দিয়ে দিলাম, নো সেক্টর, তাহলে এটি কি সেক্টর ছিল? নো সেক্টর। এরপর আমরা 11 নাম্বার যদি লিখি, আমরা এভাবে লিখতে পারি 11 হাতা, তাহলে 11 থেকে আমরা 11 মনে রাখবো। হা থেকে হামিদুল্লাহ, হামিদুল্লাহ সেক্টর কমান্ডার, এবং তা থেকে কর্নেল তাহের। তাহলে এই কিওয়ার্ড গুলো মনে রাখলে আমাদের সেক্টর কমান্ডারদের নামগুলো ইনশাল্লাহ আশা করি সহজে মনে থাকবে। আমরা কিন্তু ক্লাসের মোটামুটি 60% শেষ করেছি, এখনো 40% বাকি আছে, আরো আধা ঘন্টা মতো হয়তো লাগতে পারে। সবাই থাকবেন তো সাথে? কে কে থাকবেন একটু কমেন্টস করেন তো দেখি, কারা কারা থাকবেন আজকের ক্লাসে সবাই। ওকে, আশা করি আমরা বাকি অংশে সবাইকেই পাবো। তাহলে সেক্টর কমান্ডার গেল, পক্ষে বিপক্ষের বিভিন্ন বাহিনী, আন্তর্জাতিক ভূমিকা। আচ্ছা, পক্ষ বিপক্ষের বাহিনী নিয়ে একটু কথা বলি। এইখানে আমরা লিখব পক্ষ, এইখানে লিখব বিপক্ষ। মুক্তিযুদ্ধে কারা বিরোধিতা করেছে, কারা পক্ষে ছিল। পক্ষের বাহিনীকে নিয়মিত বাহিনী এবং অনিয়মিত বাহিনী দুইটা ভাগে ভাগ করা হয়, নিয়মিত ও অনিয়মিত। নিয়মিত মানে হচ্ছে এই যারা একেবারে প্রতিদিন রাত 9টায় লাইভে ক্লাস করে, না 9টায় এসে তারা যুদ্ধ করত, তারা ছিল নিয়মিত যোদ্ধা, তাই তো? আর যারা নিয়মিত আসতো না, লাইভে থাকতো না, পরবর্তীতে দেখে নিত আপনাদের মতো, তারা হচ্ছে অনিয়মিত। এরকম ব্যাপারটা আসলে সেটি নয়। এখানে নিয়মিত বাহিনী বলতে বোঝানো হচ্ছে যারা একটি নির্দিষ্ট নিয়মতান্ত্রিক বাহিনীর অধীনে থেকে যুদ্ধ করেছে। সেটা কারা ছিল? সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, আর সাথে ছিল মুক্তি বাহিনী। সেনা, নৌ, বিমান ও মুক্তি বাহিনী, এটি ছিল নিয়মিত বাহিনী। অনিয়মিত বাহিনীর ভিতরে ছিল গণবাহিনী এবং আঞ্চলিক বাহিনী। গণবাহিনী মানে হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্র জনতা নিয়ে যে বাহিনী তৈরি হতো এবং কিছুদিন যুদ্ধ করে ওই এলাকা স্বাধীন হয়ে গেলে ওই বাহিনীর বিলুপ্তি ঘটে যেত, সেটি ছিল হচ্ছে গণবাহিনী। আর আঞ্চলিক বাহিনীর ভেতরে ছিল বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্যক্তির নেতৃত্বে যে সমস্ত বড় বড় বাহিনী গঠে উঠেছিল সেগুলোকে বলা হচ্ছে আঞ্চলিক বাহিনী। এই আঞ্চলিক বাহিনীর ভেতরে একটা বড় বাহিনী ছিল কাদেরিয়া বাহিনী। কাদেরিয়া বাহিনীটি গড়ে উঠেছিল টাঙ্গাইলে। এরা পাকিস্তানি অস্ত্র জাহাজ লুট করে নেয়, নিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র সংগ্রহ করে এবং টাঙ্গাইলকে শত্রুমুক্ত করতে অনেক ভূমিকা রাখে। এবং স্বাধীনতার পরে, বিজয় অর্জনের পরে ঢাকায় মানে যৌথ বাহিনীর সাথে প্রবেশ করেছিল এই কাদেরিয়া বাহিনী। এরপরে রয়েছে আকবর বাহিনী। এই আকবর বাহিনী গঠন করা হয়েছিল মাগুরা অঞ্চলে। ফরিদপুর অঞ্চলে ছিল হেমায়েত বাহিনী। ময়মনসিংহ অঞ্চলে ছিল আফসার বাহিনী এবং খুলনা অঞ্চলে ছিল জিয়া বাহিনী। আপনারা জাস্ট শীট থেকে বা নোট থেকে দেখবেন কোন অঞ্চলে কোন বাহিনীটা ছিল। আমরা বিরোধী বাহিনী নিয়ে একটু কথা বলবো। প্রথমে আমরা যাদের নিয়ে কথা বলবো তার নাম শান্তি কমিটি। কি নাম? শান্তি কমিটি। এই কমিটির প্রথমে নাম ছিল নাগরিক শান্তি কমিটি। ওই যে সেই 1952 সালের সেই মুখ্যমন্ত্রী নুরুল আমিন, তিনি এবং গোলাম আজম সহ বেশ কয়েকজন জামায়াত নেতারা তারা এই শান্তি ঢাকায় গঠন করেন নাগরিক শান্তি কমিটি। এদের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানকে সহযোগিতা করা এবং অখণ্ড পাকিস্তান রাখা। পরবর্তীতে নাম হয়ে যায় শান্তি কমিটি। এরপরে 1971 সালের মে মাসে খুলনায় গঠন করা হয় রাজাকার বাহিনী। এটি গঠন করা হয়েছিল এপ্রিল মাসে, এটি গঠন করা হয় মে মাসে। এই রাজাকার শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী। এটি একটি ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী। রাজাকার একটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী। রাজাকার বাহিনী গঠন করা হয়েছিল খুলনায়। পাকিস্তানপন্থী কিছু আনসার সদস্যকে নিয়ে মাওলানা এ.কে.এম. ইউসুফ আলী তিনি রাজাকার বাহিনী গঠন করেছিলেন। পরবর্তীতে পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড হিসেবে রাজাকার বাহিনী ব্যবহার হতো। এরপরে আসি আমরা আল বদর,
বদর যুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে অখণ্ড রাখার জন্য একটি বিশেষ বাহিনী গঠন করা হয়, যেটির নাম আল বদর। এবং অন্য আরেকটি বাহিনী, তার নাম হচ্ছে আল শামস। শামস শব্দের অর্থ সূর্য, তাই এই বাহিনী নিজেদেরকে সূর্য বাহিনী হিসেবে পরিচয় দিত। এরাও পাকিস্তানকে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য দেওয়া এবং মুক্তি বাহিনী সম্পর্কে তথ্য দেওয়া সহ নানাবিধ কাজে সাহায্য করত, সহযোগিতা করত। তাহলে এইগুলো ছিল মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী, বিপক্ষের বাহিনী। এরপরে আমরা চলে আসি মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক অবস্থান। দেখেন, যুদ্ধ হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তান। এখন এই যুদ্ধের কিছু আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিও জড়িয়ে গিয়েছিল। কি রাজনীতি জড়িয়ে গিয়েছিল? যেহেতু সঙ্গত কারণেই পাকিস্তানের সাথে বিরোধিতা ছিল ভারতের, সুতরাং ভারত কার পক্ষ নিবে? বাংলাদেশের পক্ষ নিবে। তাহলে শত্রুর শত্রু আমার বন্ধু বলে একটা কথা আছে, তো হচ্ছে এই শত্রু, পাকিস্তানের শত্রু ভারত, তার বন্ধু হচ্ছে বাংলাদেশ। তাহলে ভারতের পক্ষে ছিল বাংলাদেশ। আবার এই ভারতের সাথে এশিয়া অঞ্চলের প্রভাব বিস্তার করা নিয়ে রাজনৈতিকভাবে একটা দ্বন্দ্ব ছিল চীনের। কার সাথে ছিল? চীনের। তাহলে ভারত যেদিকে আছে নিঃসন্দেহে চীন তার বিপরীত পাশে থাকবে, তাহলে পাকিস্তানের পক্ষে ছিল কে? চীন। আবার চীনের সাথে সমাজতান্ত্রিক দেশ হলেও দুই সমাজতান্ত্রিক দেশ, একদিকে সোভিয়েত ইউনিয়ন আর একদিকে হচ্ছে চীন। এই সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া হিসেবে যে দেশ পরবর্তীতে গড়ে উঠেছে, এই রাশিয়ার সাথে ছিল বিরোধ। সঙ্গত কারণেই সমাজতান্ত্রিক দেশগুলো বা রাশিয়া ছিল হচ্ছে বাংলাদেশের পক্ষে। কেননা রাশিয়া তার বিশ্বে প্রভাব বিস্তার করার জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছিল সমাজতান্ত্রিক দেশ গড়ার কারণে। যেহেতু সমাজতান্ত্রিক দেশ তৈরি করার কারণে রাশিয়া সমগ্র বিশ্বে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল, আর অন্যদিকে পুঁজিবাদী দেশ গড়ার জন্য চেষ্টা করছিল আমেরিকা। তাহলে রাশিয়া যেদিকে আছে তার বিপরীত দিকে অবস্থান ছিল কার? ইউএসএ বা আমেরিকার। এই ছিল আন্তর্জাতিক শক্তিবর্গের অবস্থান। ভারত রাশিয়া ছিল আমাদের পক্ষে, চীন ইউএসএ ছিল আমাদের বিপক্ষে। এই চীন জাতিসংঘে আমাদের যুদ্ধবিরতি প্রস্তাব আনার প্রস্তাব দিয়েছিল, অর্থাৎ যুদ্ধবিরতি প্রস্তাব যদি পাশ হতো তাহলে আমরা এই যুদ্ধ থামিয়ে দিয়ে আমাদেরকে কি করতে হতো? আমরা যুদ্ধ থামিয়ে দিয়ে পাকিস্তানের সাথে আপোষে গিয়ে ক্ষমতা আমাদেরকে গ্রহণ করতে হতো। ফলশ্রুতিতে আমরা স্বাধীনতা পেতাম না। তাহলে এই প্রস্তাব যদি জাতিসংঘে পাশ হয়ে যায় তাহলে আমাদের জন্য এটি প্রবলেম ছিল। ফলে কি হলো? এই যুদ্ধবিরতি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিল কে? রাশিয়া। ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না। ভেটো জাতিসংঘের স্থায়ী ক্ষমতা সম্পন্ন দেশগুলো যারা আছে তারা ভেটো দিতে পারে। এই চীন, ইউএসএ, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড এরা হচ্ছে ভেটো পাওয়ার সম্পন্ন দেশ। এই রাশিয়া ভেটো দেওয়ার কারণে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। এবং শোনা যায়, মানে এই ইতিহাসটা একটু বিতর্কিত, ইউএসএ পাকিস্তানকে সহযোগিতা করার জন্য তাদের বিখ্যাত নৌবহর, সপ্তম নৌবহর ভিয়েতনামের টংকিং উপসাগর থেকে বাংলাদেশে প্রেরণ করার প্রচেষ্টা চালিয়েছিল, যার ফলে রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অষ্টম নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছিল। আর এই অষ্টম নৌবহর পাঠানোর ঘোষণা দেওয়ার কারণে, যুদ্ধ থেকে এড়িয়ে যেতে চাওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তার সেই সপ্তম নৌবহর ফিরিয়ে নেয়। তাহলে এই ছিল আন্তর্জাতিক পক্ষ বিপক্ষের অবস্থান। এখন আমরা দেখব মুক্তিযুদ্ধের সময়ে বিভিন্ন অপারেশনগুলো আমরা একটু প্রথমে পড়ি। পাক বাহিনীর পরিচালিত অপারেশন আর বাংলাদেশ কর্তৃক পরিচালিত অপারেশন। তাহলে পাক বাহিনী আমাদের সবচেয়ে বড় যে অপারেশন চালিয়েছিল সেই অপারেশনটার নাম ছিল কি? অপারেশন সার্চ লাইট। কি নাম ছিল? অপারেশন সার্চ লাইট, বড় হত্যাযজ্ঞ। এর বিপক্ষে আমরা পাকিস্তানের বিরুদ্ধে 15ই আগস্ট 1971 একটি আক্রমণ চালিয়েছিলাম, যার নাম অপারেশন জ্যাকপট। কি নাম? অপারেশন জ্যাকপট। এই অপারেশন জ্যাকপট আমরা যখন পরিচালনা করেছিলাম, এটি একটি নৌ আক্রমণ ছিল, অর্থাৎ পাক বাহিনীর নৌ অঞ্চলের উপরে আমরা যে আক্রমণ করেছিলাম সেটির নাম ছিল অপারেশন জ্যাকপট। তবে এই অপারেশনটা অত্যন্ত সহজ ছিল না, অত্যন্ত কঠিন একটি অপারেশন ছিল। বেশ কিছু মানুষকে ট্রেনিং দেওয়া হয় সমুদ্রে গিয়ে অপারেশন চালানোর জন্য। তারা নদীর তীরবর্তী অঞ্চল দিয়ে, নদীর তীর দিয়ে সাঁতরে সে অঞ্চল পর্যন্ত পৌঁছায়। তাদের সম্বল ছিল রেডিও এবং ডিনামাইট। তাদেরকে বলা হয়েছিল নিয়মিত রেডিও শুনতে। রেডিওতে সন্ধ্যাবেলায় একটি গান প্রচার করা হবে, আমি তোমায় শুনিয়েছিলাম যত গান। যেদিন সন্ধ্যায় এই গানটি প্রচার করা হবে, বুঝতে হবে যে সেই দিন আমাদের এই আক্রমণটি করতে হবে। এবং দ্বিতীয় আরেকটি গান প্রচার করা হবে, আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি। যখন এই গানটি প্রচার করা হবে তখনই আক্রমণের উদ্দেশ্যে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ তখন তো আর টেলিফোন বা অন্য কোনো মাধ্যম ছিল না,
কৌশলে এই সাংকেতিক বার্তা দেওয়া হলো এবং 15ই আগস্টে আমরা আমাদের প্রায় পাকিস্তানের বেশিরভাগ যে নৌ এলাকাগুলো ছিল আক্রমণ করে দখল করেছিল, সেই সমস্ত বেশিরভাগ নৌ এলাকা আমরা মুক্ত করতে সক্ষম হয়েছিলাম। তাহলে অপারেশন জ্যাকপট বাঙালিরা চালিয়েছিল 15ই আগস্ট তারিখে। এটি নৌবাহিনীর উপরে চালানো আক্রমণ এবং এটি সতর্কবার্তা পাঠানো হয়েছিল বেতারের মাধ্যমে। পাকিস্তান যখন দেখলো যুদ্ধে জয়লাভ অসম্ভব, তখন তারা অপারেশন চেঙ্গিস খান নামে একটি অপারেশন পরিচালনা করলো এবং ভারতের বিভিন্ন বিমান ঘাঁটিতে তারা আক্রমণ করলো। তারা চেয়েছিল ভারত এই যুদ্ধে জড়িয়ে পড়ুক, ফলে এই যুদ্ধটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারত পাকিস্তান যুদ্ধ বলে ছড়িয়ে দিয়ে যুদ্ধটাকে থামিয়ে দেওয়া যাবে। এর প্রেক্ষিতে ভারত আমাদেরকে বিমান দিয়ে সহযোগিতা করলো। আমরা একটি বাহিনী গঠন করলাম, তার নাম কিলো ফ্লাইট। বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর নাম ছিল কিলো ফ্লাইট। এই কিলো ফ্লাইট দ্বারা আমরা পাক বাহিনীর উপর একটি আক্রমণ করলাম, পাল্টা আক্রমণ, যেটির নাম হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট। তাহলে পাকিস্তান চালালো অপারেশন চেঙ্গিস খান ভারতে, পাল্টা আক্রমণ আমরা একই দিনে 3 ডিসেম্বর তারিখে চালালাম অপারেশন কিলো ফ্লাইট। এরপরে অপারেশন ক্রাক প্লাটুন। ক্রাক প্লাটুন 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ এবং এটিএম হায়দার আলী, তাদের নেতৃত্বে কলকাতার মেলাঘরে একটি হসপিটাল ছিল, ফিল্ড হসপিটাল। এই ফিল্ড হসপিটালের এখানে গিয়ে কিছু যুবক তারা প্রশিক্ষণ নিলেন। এই যুবকদের ভেতরে মোফাজ্জল হোসেন মায়া, গোলাম মোহাম্মদ গাজী, আপনারা যে গাজী টিভি দেখেন না, ওই গাজী টিভির প্রধান, তারপরে হচ্ছে আমাদের পপ গুরু আজম খান, জাহানারা ইমামের ছেলে শহীদ রুমি, এরা কি করলো, এই বিশেষ বাহিনী গঠন করলো। প্রশিক্ষণ নিয়ে আসার পরে তারা গেরিলা যুদ্ধ করবে বলে সিদ্ধান্ত নিল। তো হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে জায়গাটা ছিল নিরপেক্ষ জন, এখানে বিদেশিরা অবস্থান করছিলেন, সেইখানে এরা গিয়ে কিছু আক্রমণ করে আসলো। তখন খালেদ মোশাররফ বললেন, দিজ আর ক্রাক পিপল, তারা হয় উন্মাদ লোক। এই জনগণ যারা এই বাহিনীটা গঠন করেছিল তারা বলল, ঠিক আছে, এখন থেকে আমাদের নাম ক্রাক প্লাটুন। এই ক্রাক প্লাটুন ঢাকাতে প্রায় 82টি অভিযান চালিয়েছে হিট অ্যান্ড রান পদ্ধতিতে। হিট অ্যান্ড রান, আক্রমণ করো এবং পালাও, আক্রমণ করে পালিয়ে যাও, মূল বাহিনী যেন মানে দিশেহারা হয়ে পড়ে, কারা আক্রমণ করলো, কোন দিক থেকে আক্রমণ করলো, আর তারপরে সেই সময় এসে অন্য বাহিনী আক্রমণ করে তাদেরকে পরাজিত করবে। তাহলে অপারেশন ক্রাক প্লাটুন পরিচালিত হতো 2 নম্বর সেক্টরে। এই 2 নম্বর সেক্টরে খালেদ মোশাররফের অধীনে মূলত এই বাহিনীটা পরিচালিত হতো। এরা গেরিলা পদ্ধতিতে আক্রমণ করত। এদের আক্রমণের পদ্ধতির নাম ছিল হিট অ্যান্ড রান। এরা ঢাকায় 82টি অভিযান পরিচালনা করেছে। এই অভিযান বাহিনীর বিভিন্ন সদস্যদের ভেতরে অন্যতম ছিলেন শহীদ জাহানারা ইমামের ছেলে, ভুল বললাম, জাহানারা ইমাম হচ্ছে শহীদ জননী, তার ছেলে শহীদ রুমি, পপ গুরু আজম খান, মোফাজ্জল হোসেন মায়া সহ বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তি। এরপর আমরা শেষ একটি অপারেশন লিখব, অপারেশন ক্লোজ ডোর। ক্লোজ ডোর। যুদ্ধ শেষ, সারা দেশে মানুষের নিকট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অস্ত্র। সাধারণ মানুষের কাছে যদি অস্ত্র থেকে যায় তাহলে দেশের পরিস্থিতি হয়ে যাবে অরাজক। এই জন্য বঙ্গবন্ধু কি করলেন, তিনি একটি বিশেষ অভিযান পরিচালনা করলেন। সেই অভিযানের নাম হচ্ছে অপারেশন ক্লোজ ডোর। এই অভিযানের মাধ্যমে বলা হলো যে যাদের কাছে যে অস্ত্রশস্ত্র আছে সেই অস্ত্রশস্ত্র জমা দিয়ে দিতে হবে। এটি ছিল অপারেশন ক্লোজ ডোর। তাহলে মুক্তিযুদ্ধের যুদ্ধ অপারেশন সবকিছু আমরা শেষ করে ফেললাম। এখন আমরা একটু দেখব এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিদেশি বন্ধুরা আমাদের জন্য কি ভূমিকা রেখেছে। সবার আগে আসি ইন্দিরা গান্ধী। মুক্তিযুদ্ধের সময়ে বৈশ্বিক জনমত তৈরি এবং বিভিন্ন দেশের জনমত আদায়ের জন্য সবচেয়ে বেশি ভূমিকা যিনি রেখেছেন তার নাম ইন্দিরা গান্ধী। ফলশ্রুতিতে বাংলাদেশের সর্বোচ্চ স্বাধীনতা স্বাধীনতা পুরস্কারে তাকে ভূষিত করা হয়েছে। তাহলে একমাত্র বিদেশি যিনি বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তার নাম ইন্দিরা গান্ধী। এরপর দেখবো আমরা সাইমন রিং। সাইমন রিং, এই সাইমন রিং সাহেব তিনি ছিলেন একজন সাংবাদিক, ব্রিটিশ সাংবাদিক, দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় কর্মরত সাংবাদিক। এই ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে আসেন এবং তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে লুকিয়ে থেকে বাইরে গিয়ে এই পাকিস্তানি বর্বরতার খবর সংগ্রহ করতেন। এই বর্বরতার খবর সংগ্রহ করে তিনি ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত করলেন এবং আন্তর্জাতিক মিডিয়া জানলো পাকিস্তান কিভাবে আমাদের উপরে গণহত্যা চালাচ্ছে। তাহলে বহির্বিশ্বে প্রথম সংবাদ প্রচার করেছিলেন যে ব্যক্তি, তার নাম হচ্ছে সাইমন রিং। এরপরে আসেন আরো একজন সাংবাদিক, তার নাম অ্যান্থনি মাস্কারহ্যান্স। অ্যান্থনি মাস্কারহ্যান্স,
এই অ্যান্থনি মাস্কারহেন্স সানডে টাইমস পত্রিকায় এই পাকিস্তানিদের বর্বরতার খবর তুলে ধরেছিলেন। এরপরে আমরা আসি অ্যালেন গিনেসবার্গ। তিনি কলকাতায় আসেন। কলকাতার রোডের উপরে যে সমস্ত অভিবাসী শরণার্থীরা ছিল তাদেরকে দেখে তিনি মর্মাহত হন, এবং সেই মর্মাহত হওয়ার পরে তিনি একটি কবিতা লিখেছিলেন, 152 লাইন বিশিষ্ট কবিতা। সেই কবিতাটার নাম ছিল সেপ্টেম্বর অন যশোর রেড, সেপ্টেম্বর অন যশোর রোড। এই কবিতা লেখার পরে তিনি কি করছেন, বিভিন্ন জায়গায় কবিতা পাঠের আসর বসিয়েছেন, অর্থ সংগ্রহ করেছেন, সেই অর্থ দিয়ে তিনি শরণার্থীদেরকে সহযোগিতা করেছেন। এরপরে আমরা দেখব ইয়েভগেনি তুসস্কর নামে একজন রাশিয়ান কবি, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের কবি। তিনি মুক্তিযুদ্ধের সাহায্যের জন্য কবিতা পাঠের আসর বসাতেন। এবং একজন ফ্রান্সের কবি যার নাম আন্দ্রে মায়ারা, যিনি ফ্রান্সের সরকারের কাছে আবেদন করেছিলেন, আমাকে একটি বিমান দাও, আমি জীবনের শেষ যুদ্ধটা বাংলাদেশের পক্ষে করতে চাই। তিনি বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন, এবং তিনি কবিতা পাঠের বা অন্যান্য আসর তৈরি করে সেখান থেকে অর্থ সংগ্রহ করে সেটি আমাদেরকে সহযোগিতা স্বরূপ দিয়েছেন। এই ছিল বিদেশিদের অবদান। আরো বেশ কিছু লোক ছিল, সবার সম্পর্কে বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে। আর একজন ব্যক্তির কথা আমরা না বললেই নয়, তিনি হচ্ছেন লেয়ার লেভিন। কি নাম? লেয়ার লেভিন। এই লেয়ার লেভিন তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে এসেছেন। শিল্পী, স্বাধীন বাংলা শিল্পী সংগ্রামের সংস্থার সাথে বিভিন্ন দেশের জায়গায় ঘুরে বেরিয়েছেন। এই শিল্পী সংস্থা কি করত? তারা গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করত। তিনি এই সমস্ত ফুটেজ গুলো সংগ্রহ করেছেন। যুদ্ধ শেষ হলে প্রায় 20 ঘন্টার ফুটেজ তার কাছে ছিল। এই 20 ঘন্টার ফুটেজ দিয়ে তিনি একটি প্রামাণ্য চিত্র তৈরি করার প্রচেষ্টা চালিয়েছিলেন। অর্থনৈতিক সংকটের কারণে সেটি সম্ভব হয়নি। পরবর্তীতে তার কাছ থেকে সেই ফুটেজ সংগ্রহ করে বাংলাদেশের দুইজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ এবং তার স্ত্রী ক্যাথরিন মাসুদ একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন, যার নাম মুক্তির গান। এই ছিল বিদেশিদের অবদান। এখন আমরা চলে যাব বাংলাদেশকে স্বীকৃতি এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে কথা বলবো। এই মুক্তিযুদ্ধের শেষের দিকের পরপর কয়েকটা ঘটনা আমরা দেখি। 14 ডিসেম্বর, আগে দেখি আমরা 21শে নভেম্বর। এই 21শে নভেম্বর তারিখে বাংলাদেশ ভারতের যৌথ বাহিনী গঠন করা হয়, যে যৌথ বাহিনীর প্রধান ছিলেন জগজিৎ সিং অরোরা। এবং এই কারণে কিন্তু এই 21শে নভেম্বর সশস্ত্র দিবস পালন করা হয়। তাহলে 21শে নভেম্বর যৌথ বাহিনী গঠন করা হয়, এটি সশস্ত্র বাহিনী দিবস, এবং এই যৌথ বাহিনীর প্রধান ছিলেন জগজিৎ সিং অরোরা। 14 ডিসেম্বর তারিখে আমাদের জাতির সূর্য সন্তানদেরকে নিয়ে মিরপুর রায়ের বাজারে বৌদ্ধভূমিতে হত্যা করে ফেলে রাখা হয়। এটি হচ্ছে আমাদের বুদ্ধিজীবী দিবস। তারা একটি নীল নকশা প্রণয়ন করেছিল যে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংগ্রহ করলে এই দেশ যদি স্বাধীন হয় তাহলে তারা আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। এরপর 16 ডিসেম্বর 93,000 সৈন্য নিয়ে সেই আমির আব্দুল্লাহ খান নিয়াজি রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন। এই আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিলেন একদিকে আমির আব্দুল্লাহ খান নিয়াজি, আর একদিকে স্বাক্ষর করেছিলেন জগজিৎ সিং অরোরা। এখানে এমএজি ওসমানীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে পারেননি, কারণ তিনি ছিলেন সিলেটে, আর সিলেট তখনও শত্রুমুক্ত হয়নি, তিনি সেখান থেকে আসতে পারেননি। ফলশ্রুতিতে এই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন উপসেনা প্রধান এ.কে. খন্দকার। তাহলে যদি প্রশ্ন আসে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করেন? উপসেনা প্রধান এ.কে. খন্দকার। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশ, এটি নিয়ে আমাদের খুব ঝামেলা হয়। কে প্রথম স্বীকৃতি দিয়েছে? 6 ডিসেম্বর তারিখে প্রথম স্বীকৃতি দেয়। আমরা 2014 সালের আগ পর্যন্ত জানতাম প্রথম স্বীকৃতি দিয়েছে ভারত, কিন্তু 2014 সালে ভুটানের ক্ষমতাসীন ব্যক্তি শেরিং তোকবে তিনি বাংলাদেশে আসলেন এবং তিনি দেখালেন যে ভারতের কয়েক ঘন্টা আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভুটান। তাহলে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান, দ্বিতীয় হচ্ছে ভারত। দুজনই 6 ডিসেম্বর তারিখে স্বীকৃতি দিয়েছে, এবং এই 6 ডিসেম্বর ছিল বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা। একটি হচ্ছে যশোর আর অন্যটি হচ্ছে সিলেট। তাহলে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা 6 ডিসেম্বর যশোর, এবং প্রথম স্বীকৃতি দেয় ভুটান, দ্বিতীয় স্বীকৃতি দেয় ভারত। কিন্তু যদি আমরা অন্যান্য দেশ সম্পর্কে জানতে চাই, প্রথম সমাজতান্ত্রিক দেশ, প্রথম মুসলিম দেশ, প্রথম আরব দেশ, তাহলে আমরা একটু লিখি প্রথম মুসলিম দেশ।
একাধারে মুসলিম এবং আফ্রিকা মহাদেশের দেশ, আফ্রিকান দেশ, এই হিসাবে স্বীকৃতি দিয়েছিল সেনেগাল। তাহলে প্রথম মুসলিম এবং আফ্রিকান দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে সেনেগাল। প্রথমে আরব দেশ হিসেবে, আরব মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে আমাদেরকে ইরাক। প্রথম ইউরোপীয় দেশ, ইউরোপ মহাদেশের দেশ তথা প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে আমাদের স্বীকৃতি দিয়েছে পূর্ব জার্মানি। পূর্ব জার্মানি, অপশনে যদি পূর্ব জার্মানি না থাকে, পোল্যান্ড থাকে, তাহলে পোল্যান্ড উত্তর দিবেন। তবে প্রথম স্বীকৃতি দিয়েছে সমাজতান্ত্রিক দেশ হিসেবে পূর্ব জার্মানি। অনেকেই আছেন, অনেকেই চলে গিয়েছেন, আমরা আর খুব বেশি সময় নিব না, দ্রুত ক্লাস শেষ করে দিব। আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল 16ই আগস্ট তারিখে, 16ই আগস্ট তারিখে 1975 এই তারিখে স্বীকৃতি দিয়েছিল সৌদি আরব। সৌদি আরব মূলত চেয়েছিল বাংলাদেশে একটি ইসলামিক রিপাবলিক বাংলাদেশ হবে, এবং তারা আমাদেরকে হজে যেতে দিত না, আমাদের পাসপোর্ট দিয়ে হজে যাওয়া যেত না। আমরা ভারতের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে সেখান থেকে হজে যেতাম। বঙ্গবন্ধু এই বিষয় নিয়ে সৌদি বাদশার সাথে দেখা করলেন। বঙ্গবন্ধু এই প্রশ্নগুলো ওনাকে করেছিলেন, কেন আপনি হজে আসতে দিচ্ছেন না, বা স্বীকৃতি না দেওয়ার কারণে যে সমস্যা হচ্ছে এটি আসলে ন্যায়সঙ্গত কিনা। উনি ওনার অনৈতিক বিভিন্ন প্রস্তাব দিয়েছিলেন, সেগুলো বঙ্গবন্ধু মানেননি, যার কারণে ওনাদের সাথে একটা দ্বন্দ্ব, আমাদেরকে ওনারা লাগাই ফেলছিলেন। এবং বঙ্গবন্ধু মারা যাওয়ার পর মেজর ডালিম যখন বেতারে ঘোষণা দিলেন আজ থেকে বাংলাদেশ ইসলামিক রিপাবলিক বাংলাদেশ, তখন আবেগে আপ্লুত হয়ে এই সৌদি আরব 16ই আগস্ট 1975 সালে আমাদেরকে স্বীকৃতি দিল। এরপরে আরেকটি দেশ স্বীকৃতি দিল 31শে আগস্ট 1975, চীন। বঙ্গবন্ধু মরে যাওয়ার পরে চীন আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। তাহলে বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দানকারী দেশ ছিল ভুটান। এখন আমরা একটু দেখব মুক্তিযুদ্ধের অবদানের জন্য কি কি খেতাব দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের অবদানের জন্য 4 ধরনের খেতাব দেওয়া হয়েছে। কোন ধরনের খেতাব? 4 ধরনের খেতাব। এর ভিতর সর্বোচ্চ খেতাবের নাম হচ্ছে বীর শ্রেষ্ঠ। সর্বোচ্চ খেতাব হচ্ছে বীর শ্রেষ্ঠ। কিন্তু যে বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়েছিল সবাই মারা গেছিলেন, তাই জীবিতদের ভেতর সর্বোচ্চ খেতাব বীর উত্তম। টোটাল সর্বোচ্চ খেতাব বীর শ্রেষ্ঠ, জীবিতদের সর্বোচ্চ খেতাব হচ্ছে বীর উত্তম। এরপরে যে খেতাবটি রয়েছে সেটির নাম হচ্ছে বীর বিক্রম। আর সর্বশেষ খেতাব, সবচেয়ে সম্মানের দিক দিয়ে নিচু অবস্থানে যেটি রয়েছে সেটি হচ্ছে বীর প্রতীক। তাহলে এই 4 ধরনের খেতাব দেওয়া হয়েছিল। কোন খেতাব প্রাপ্তের সংখ্যা কতজন ছিল আমরা একটা মোবাইল নাম্বারের মাধ্যমে মনে রাখবো, 01768175426। 7 জন ছিল বীর শ্রেষ্ঠ, 68 জন ছিল বীর উত্তম, 175 জন ছিল বীর বিক্রম এবং 426 জন ছিল বীর প্রতীক। এই যে খেতাব দেওয়া হয়েছিল এর ভেতরে একজন ছিল বিদেশি নাগরিক, তার নাম W.A.S. ওডারল্যান্ড। ওকে, তাহলে দেখেন 7 জনকে দেওয়া হয়েছিল বীর শ্রেষ্ঠ খেতাব, 68 জনকে দেওয়া হয়েছিল বীর উত্তম, 175 জন বীর বিক্রম, 426 জন বীর প্রতীক। এই সংখ্যাকে যোগ করলে দেওয়া হয় 676 জন। কিন্তু বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত থাকার জায়গায় 4 জনের খেতাব বাতিল হয়েছে, ফলে বর্তমানে সংখ্যা দাঁড়িয়েছে 672 জন। যদি কোথাও বর্তমান কথা উল্লেখ থাকে তাহলে উত্তর দিতে হবে 672 জন। এর ভিতরে বিদেশি খেতাব প্রাপ্ত একজন ছিলেন W.A.S. ওডারল্যান্ড। ইনার নাম যেমন ল্যান্ডে ল্যান্ডে, ইনার কাজও ল্যান্ডে। ওনার জন্মস্থান নেদারল্যান্ড। ওনার জন্মস্থান কোথায়? নেদারল্যান্ড, যার আর এক নাম হচ্ছে হল্যান্ড। উনি আবার কাজ করতেন যেটা, সেটা আবার ল্যান্ডে চলে, সেটা হচ্ছে বাটা শু কোম্পানি, জুতা ল্যান্ডে থাকে। উনি বাটা শু কোম্পানির নির্বাহী প্রধান হিসেবে এই পূর্ব পাকিস্তানে যোগ দিয়েছিলেন। এই বড় শু কোম্পানির প্রধান থাকার কারণে পশ্চিম পাকিস্তানিদের সেনাদের সাথে ক্যাম্পে অবাধ যাতায়াত ছিল, সেখান থেকে তথ্য সংগ্রহ করে তিনি আমাদেরকে জানাতেন এবং নিজে অস্ত্র হাতে 2 নম্বর সেক্টরে যুদ্ধও করেছেন। এই জন্য মুক্তিযুদ্ধের পরে তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। এই খেতাব প্রাপ্তদের ভেতরে একজন ছিল আদিবাসী, তার নাম হচ্ছে ইউ.কে. সিং মারমা। ইউ.কে. সিং মারমা, মারমা উপজাতি থেকে তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি উপজাতি হিসেবে খেতাব পেয়েছেন, তার নাম ইউ.কে. সিং মারমা। এবং সবচেয়ে ছোট যে ব্যক্তি খেতাব পেয়েছিলেন তার নাম শহীদুল ইসলাম লালু। কি নাম বললাম? শহীদুল ইসলাম লালু। শহীদুল ইসলাম লালু। এই লালু 12 বছর বয়সে মুক্তিযোদ্ধার খেতাব পেয়েছেন
একটি পাক ক্যাম্পে গিয়ে তিনি ডিনামাইট মানে কাজের লোকের ছদ্মবেশে, টোকাইয়ের ছদ্মবেশে, হকারের ছদ্মবেশে সেখানে গিয়েছিলেন এবং সেই ক্যাম্পে গিয়ে অনেকগুলো ডিনামাইট বেঁধে দিয়ে এসেছিলেন। পরবর্তীতে আক্রমণ করে সেই ডিনামাইট গুলো বিস্ফোরণ ঘটিয়ে সেই পাক বাহিনীর ক্যাম্পটাকে ধ্বংস করে দেওয়া হয়। এই জন্য এই শহীদুল ইসলাম লালুকে সবচেয়ে ছোট বয়সী হলেও তাকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়েছে। কিন্তু এই শহীদুল ইসলাম লালুকে বঙ্গবন্ধু আদর করে বীর বিচ্ছু নামে ডাকতেন। তাহলে বীর বিচ্ছু নামে কাকে ডাকতেন? শহীদুল ইসলাম লালুকে। এখন আসেন, দুইজন নারী বীর প্রতীক খেতাব পেয়েছিল। একজন হচ্ছেন, প্রথম যিনি খেতাব পান তার নাম হচ্ছে 2 নম্বর সেক্টর কমান্ডার হায়দার আলী, তার বোন তারামন বিবি, সেতারা বেগম। সেতারা বেগম ইনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ইনি একদিক দিয়ে ছিলেন ডাক্তার, আবার অন্য দিক দিয়ে সেনাবাহিনীতে তার উপাধি ছিল ক্যাপ্টেন। কলকাতার মেলাঘরে যে হসপিটালটা তৈরি করা হয়েছিল তিনি সেখানকার কমান্ডিং অফিসার ছিলেন। ইনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। ইনি যুদ্ধ করতেন 2 নম্বর সেক্টরে। কত নম্বর সেক্টরে? 2 নম্বর সেক্টরে। দ্বিতীয় খেতাব যাকে দেওয়া হয়েছিল তার নাম তারামন বিবি। এই তারামন বিবির বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। তিনি রান্না বান্না করতেন একটি মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে। তারপরে তিনি অস্ত্র চালনার প্রশিক্ষণ নিলেন এবং যুদ্ধ করলেন। একদিন ক্যাম্পে মুক্তিযোদ্ধা কম ছিল, পাক বাহিনী আক্রমণ করছে, উনি যুদ্ধ করছেন, ভালো পারফরমেন্স শো করেছেন। পরবর্তীতে ওনাকে যোদ্ধা হিসেবে নিয়ে নেওয়া হয়েছে এবং উনি ভালোই যুদ্ধ করেছেন। উনি যুদ্ধের পরে 1995 সাল পর্যন্ত কোথায় জানি হারিয়ে গিয়েছিলেন। 1995 সালে যখন ওনাকে খুঁজে বের করা হয় তখন ওনার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তাকে নিয়ে আনিসুল হক একটি নাটক লিখেছেন যার নাম করিমন বেওয়া। এই তারামন বিবি যুদ্ধ করতেন 11 নম্বর সেক্টরে। কত নম্বর সেক্টরে? 11 নম্বর সেক্টরে। আর একজন মহিলা ছিলেন যার নাম কাকন বিবি। এই কাকন বিবির প্রকৃত নাম কাকন হেইনচিতা, যিনি একজন খাসিয়া মহিলা, খাসিয়া উপজাতি থেকে। তিনি সুন্দরী ছিলেন। তাকে পাক বাহিনী তুলে নিয়ে গিয়ে তার সবরমহানি করে। সবরমহানি করার পরে তিনি পাগলির বেশে 5 নম্বর সেক্টরে গুপ্তচর বৃত্তির কাজ করতেন। 5 নম্বর সেক্টরে গুপ্তচর বৃত্তির কাজ করতেন। পাক বাহিনী একসময় ধরে ফেলে তাকে। এই গুপ্তচর বৃত্তির অপরাধে তাকে তুলে নিয়ে গিয়ে অনেক নির্যাতন করা হয় এবং একসময় ভাবে যে বোধহয় মারা গিয়েছে, তাকে ফেলে দিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি তখনো মারা যাননি, তিনি জীবিত ছিলেন। এই ফেলে দিয়ে গেলে উনি জীবিত থাকার পরে উনি কি করলেন? উনি অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়ে অনেকগুলো সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করলেন। এই অনেকগুলো সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করার পরে ওনাকে 1996 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে খেতাব দিয়েছিলেন বীর প্রতীক, কিন্তু সেটির গেজেট আর প্রকাশিত হয়নি। তাহলে এই কাকন বিবি কিন্তু কোনো খেতাব পাননি, কিন্তু তিনি ছিলেন মুক্তি বেটি নামে পরিচিত। কি নামে পরিচিত ছিলেন? মুক্তি বেটি নামে পরিচিত ছিলেন। এই ছিল খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্পর্কে। সর্বশেষ আজকের টপিকস যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 7 বীর শ্রেষ্ঠ। এই 7 বীর শ্রেষ্ঠর নাম আমরা এভাবে মনে রাখতে পারি: হাজার মোমের নূর, হাজার মোমের নূর। হা থেকে হামিদুর রহমান, বর্গজাতের ক্ষেত্রে জাহাঙ্গীরের, মহিউদ্দিন জাহাঙ্গীর। র থেকে রুহুল আমিন, মো থেকে মোস্তফা কামাল, মো থেকে মতিউর রহমান, নূ থেকে নূর মোহাম্মদ শেখ, র থেকে মুন্সি আব্দুর রৌফ। এই 7 জনের নাম, কর্মস্থল এবং তাদের সম্পর্কে এখন আমরা একটু জানবো। কে কোথায় কর্মরত ছিলেন, কে কি ছিলেন। তো এই 7 জনের ভেতরে সবার আগে যিনি শহীদ হয়েছেন তার নাম মুন্সি আব্দুর রৌফ। কি নাম? মুন্সি আব্দুর রৌফ সবার আগে শহীদ হয়েছেন। আবার সবার শেষে যিনি শহীদ হয়েছেন তার নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীর। এই 7 বীর শ্রেষ্ঠ তারা মুক্তিযুদ্ধের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের বাহিনীকে রক্ষা করে গিয়েছেন, একটা বিশাল অবদান রেখে গিয়েছেন। এক একজনের সম্পর্কে আমরা জানি। হামিদুর রহমান, এই হামিদুর রহমানের বাড়ি ছিল ঝিনাইদহ। কোথায় বাড়ি ছিল? ঝিনাইদহ। ইনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কোথায় কর্মরত ছিলেন? সেনাবাহিনী। হামিদুর রহমান যিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তার টাইটেল ছিল সেফাহি। এই হামিদুর রহমান যুদ্ধ করতেন 4 নম্বর সেক্টরে। তার কবর প্রথমে ছিল ত্রিপুরায়, সেখান থেকে তুলে এনে দেওয়া হয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এরপরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, যার বাড়ি ছিল বরিশাল। বরিশাল। তো দেখেন, আমরা এই নামগুলো মনে রাখার জন্য যা করতে পারি, হামিদুরের প্রথমে হ আছে, ঝিনাইদহ শেষে হ আছে, হতে মিল আছে। এবার দেখেন বরিশাল, এই বরিশালে আমরা কি করি? বরিশালে নৌকায় যাই, মানে জাহাজে উঠে যাই। জাহাজ, জাহাঙ্গীর, তাহলে এখানে বাড়িকার জাহাজ আর জাহাঙ্গীর, তাহলে মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি কোথায় কর্মরত ছিলেন?
সেনাবাহিনী, যুদ্ধ করতেন 7 নম্বর সেক্টরে এবং তার কবরও দেওয়া হয়েছে সেই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণে। 7 নম্বর সেক্টরেই তার কবর রয়েছে। এরপরে রুহুল আমিন, রুহুল আমিন, রুহুল আমিন তার নামের শেষে রয়েছে দন্তান্ন। তার বাড়ি হচ্ছে নোয়াখালী। কোথায় বাড়ি? নোয়াখালী, পানির নিকটে। উনি যুদ্ধ করতেন 10 নম্বর সেক্টরে। কত নম্বর সেক্টরে? 10 নম্বর সেক্টরে। কিন্তু উনি কর্মরত ছিলেন নৌবাহিনীতে। কোন বাহিনীতে কর্মরত ছিলেন? নৌবাহিনী। এই রুহুল আমিনের জাহাজে ভারতীয়রা ভুলক্রমে আক্রমণ করে এবং তিনি শহীদ হন। শহীদ হওয়ার পরে এই রূপসা নদীর পাড়ে তিনি গানবোট থেকে যখন তার সেই জাহাজে আগুন ধরে যায়, লাফ দেন, সাথে যখন পাড়ে ওঠেন তখন রাজাকাররা তাকে হত্যা করে। তো রুহুল আমিনের কোনো খেতাবি কবরস্থান বাংলাদেশে নাই। এরপর আসি আমরা মোস্তফা কামাল। মোস্তফা কামালের বাড়ি ছিল ভোলা। কামালের শেষে ল আর ভোলার শেষে ল। তাহলে মোস্তফা কামাল যুদ্ধ করতেন 2 নম্বর সেক্টরে। ইনার কবর রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। কোথায় কবর রয়েছে? ব্রাহ্মণবাড়িয়ায়। এরপর আমরা দেখব মতিউর রহমান। কি নাম? মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, যার বাড়ি ছিল হচ্ছে নরসিংদী, পৈতৃক নিবাস, কিন্তু তিনি বড় হয়েছেন ঢাকাতে। তিনি পাকিস্তান বিমান বাহিনীতে চাকরি করতেন। সেইখান থেকে একটি বিমান তিনি ছিনতাই করে নিয়ে এসে আমাদের সাথে যুদ্ধে যোগ দিতে চেয়েছিলেন এবং পাকিস্তানের একজন শিক্ষানবিশ পাইলট রাশেদ মিনহাজ, তার বিমান তিনি ছিনতাই করে নিয়ে রওনা দিলেন। সেই বিমানটার নাম ছিল T-33 বা ব্লুবার্ড, ব্লুবার্ড T-33। এই বিমানটা ছিনতাই করে নিয়ে আসার সময় রাশেদ মিনহাজের ঘুম ভেঙে যায়, অচেতন করেছিলেন তিনি, সেটা ভেঙে যায় এবং দুইজন ধস্তাধস্তির এক পর্যায়ে বিমানটা ধ্বংস হয়। এই দুজনের লাশ তুলে নিয়ে গিয়ে পাকিস্তানে কবর দেওয়া হয়। রাশেদ মিনহাজকে পাকিস্তান খেতাব দিয়েছিল শ্রেষ্ঠ বীর, আর এই মতিউর রহমানের কবরের উপর লেখা ছিল হেয়ার স্লিপস গাদ্দার মতিউর রহমান, যিনি আমাদের বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন। তার লাশ পরবর্তীতে দেহ অবশেষ তুলে এনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবর দেওয়া হয়েছে। তাকে নিয়ে একটি সিনেমা তৈরি করা হয়েছে, যে সিনেমার নাম হচ্ছে অস্তিত্বে আমার দেশ। তাহলে দেখেন, সেনাবাহিনী পেলাম 1 জন, 2 জন, 3 জন। 3 জন সেনাবাহিনী, নৌবাহিনী পেলাম 1 জন, আর বিমান বাহিনী পেলাম 1 জন। আর এই যে 2 জন, এনারা 2 জন ছিলেন ইপিআর বা ইস্ট পাকিস্তান রাইফেলস এর সদস্য। এই নূর মোহাম্মদ, ইনি ছিলেন নড়াইলে বাসা। নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, নাম নূর দিয়ে, আর বাড়িও হচ্ছে নড়াইল। বাড়ি কোথায়? নড়াইল। তাহলে দন্তন্য দন্তন্য মিল রয়েছে, ঠিক আছে। এভাবে দেখবেন সবগুলোর সাথে কোথাও কোথাও মিল রয়েছে। নূর মোহাম্মদ শেখ যুদ্ধ করতেন 8 নম্বর সেক্টরে, অর্থাৎ যশোরে। বেনাপোলের কাশীপুরে ওনার কবর রয়েছে। উনি ওইখানে মারা যান এবং ওইখানে ওনাকে কবর দেওয়া হয়। আর এই যে মুন্সি আব্দুর রউফ, তার নাম হচ্ছে, পদবী হচ্ছে ল্যান্স নায়েক, তিনিও কাজ করতেন ইপিআরে। তাহলে এই 2 জন ছিলেন ইপিআরে। এই মুন্সি আব্দুর রউফ তিনি যুদ্ধ করতেন 1 নম্বর সেক্টরে এবং ওনার বাড়ি ছিল ফরিদপুরে। বাড়ি ছিল কোথায়? ফরিদপুর। রউফের র আর ফরিদপুরের র, এভাবে মিলাই দেখবেন, ঠিক আছে। এই উনি যুদ্ধ করার সময় নিহত হন চট্টগ্রামে এবং তাকে রাঙামাটির নানিয়ারচর নামক একটি জায়গায় কবর দেওয়া হয়। এই ছিল 7 বীরশ্রেষ্ঠ এবং সমস্ত মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিষয়াবলী। আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কিত চলচ্চিত্র, কবিতা, সাহিত্য যে বিষয়গুলো আছে, আপনারা এগুলো একটু নিজেরা একটু পড়ে ফেলবেন। আর মুক্তিযুদ্ধ সম্পর্কিত বাকি যে বিষয় আছে সেগুলো বাংলাদেশ বিষয়গুলো অন্য কোনো ক্লাসে টুকটাক হয়তো আলোচনা হবে, লাইভ ক্লাসে 10 মিনিট পরে। তাহলে এখন আপনাদের জন্য একটি সেশন, সেই সেশনে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আজকের ক্লাস রিলেটেড। বই কবে বের হবে, বই কেন পাইনি, সিক্রেট গ্রুপে কেন আমি নাই, এসব প্রশ্নের জবাব আমার কাছে পাবেন না। আজকের ক্লাস রিলেটেড কারো কোনো কিছু জানা থাকলে শুধু সেইটুকু প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। হাজার মোমের নূর, এক ম থেকে মোস্তফা কামাল আর এক ম থেকে মতিউর রহমান। যারা বলেন, জিজ্ঞাসা করেন স্যার এত তথ্য কিভাবে মনে রাখেন, তাদের উদ্দেশ্যে বলছি। আসলে
এটা একদিনে মনে রাখা হয়নি, এটা আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে তৈরি হয়েছে। প্র্যাকটিসের ফলে এই জিনিসটা তৈরি হয়েছে। আপনারা যদি চিন্তা করেন যে আমরাও একদিনে হঠাৎ করে এইভাবে তৈরি হয়ে যাবে বা এরকম কোনো কিছু হবে, তাহলে সেটা কিন্তু আসলে সম্ভব নয়। টিক্কা খান, রাও ফরমান আলী এরা বাংলাদেশে যখন যুদ্ধ করতে এসেছেন তখন বিভিন্ন সেনা অঞ্চলের দায়িত্বে ছিলেন। এরা সেনাদের হিসেবে প্রধান ইউনিট, এক এক ইউনিটের অঞ্চলের প্রধান হিসেবে কাজ করেছেন। শেষেরটা ছিল মুন্সি আব্দুর রউফ। আচ্ছা, একজন লিখছেন যে মতিউরের পরেরটা কি ছিল। আরে ভাই, আপনি একটু টেনে পরে দেখে নিয়েন, সবগুলো লিখালাম পড়ালাম, একটু দেখে নিয়েন পরে কাইন্ডলি। বীরুত্তম কয়জন? বীরুত্তম, মুক্তিযুদ্ধের কারণে বীরুত্তম খেতাব দেওয়া হয়েছিল 68 জনকে। মুক্তিযুদ্ধের কারণে বীরুত্তম খেতাব দেওয়া হয়েছিল কয়জনকে? 68 জনকে। আর পরবর্তীতে 15ই আগস্টের অবদানের জন্য একজনকে খেতাব দেওয়া হয়েছিল। তিনি কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে ব্রিগেডিয়ার জামিল। 15ই আগস্টের অবদানের কারণে যাকে খেতাব দেওয়া হয়। আর এই একজন বীরুত্তমের খেতাব পরবর্তীতে বাতিল করা হয়েছে। তাহলে যদি বলে মোট বীরুত্তম খেতাব প্রাপ্ত কতজন? 69 জন। যদি বলা হয় মুক্তিযুদ্ধের অবদানের জন্য কতজন? 68 জন। আর যদি বলা হয় যে বর্তমান কতজন, মোট বললে 68, আর বর্তমান মুক্তিযুদ্ধের জন্য যদি বলে তাহলে হবে 67। আইয়ুব খান যখন সামরিক শাসন জারি করেন তখন পাকিস্তান রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রূপ নেয় এবং রাষ্ট্রপতি ছিলেন তিনি সেখানে সর্বময় ক্ষমতার অধিকারী, যার ফলে দীর্ঘদিন পাকিস্তানে সামরিক শাসনের অধীনে থাকে, নির্বাচন হয় না এবং তিনি মৌলিক গণতন্ত্র চালু করেন। সেই মৌলিক গণতন্ত্রে প্রধান ক্ষমতাধর ব্যক্তি ছিলেন হচ্ছে রাষ্ট্রপতি। আইয়ুব খানের পতনের ফলে সামরিক জান্তা এবং প্রধান সামরিক কর্মকর্তা হিসেবে ক্ষমতায় চলে আসেন ইয়াহিয়া খান এবং নির্বাচন দিয়ে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার তৈরি হবে সেই সরকারের প্রধানমন্ত্রী একজন পদে আসবেন এবং রাষ্ট্রপতি পদে থাকবেন। তাই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বস্তুত পাকিস্তানের সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন হচ্ছে এই ইয়াহিয়া খান। তখন প্রধানমন্ত্রী আসলে ওই সময়ে ছিল না। মুক্তি ফৌজ, মুক্তি ফৌজ গঠন করা হয় 4 এপ্রিল তারিখে। গঠন করেন এমএজি ওসমানী এবং এদের নামকরণ মুক্তি বাহিনী করা হয় 11 এপ্রিল তারিখে। এই নামকরণ করেন তাজউদ্দিন আহমেদ। যারা ক্লাস সম্পর্কে ভালো কমেন্টস করছেন তাদের সবাইকে ধন্যবাদ। যিনি লিখছেন সেক্টরগুলোর নাম যদি আর একটু বলতেন। বোন আমার, বহুক্ষণ ধরে এই বিষয় নিয়ে আলোচনা করেছি, ক্লাসটা যেহেতু সেভ থাকবে আপনি টেনে নিয়ে আবার আরেকবার একটু দেখে নিয়েন কোন কোন সেক্টর কোনটা গুরুত্বপূর্ণ, সেটা আমি মার্ক করে দিয়েছি, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামীতে আবার। আল্লাহ হাফিজ।